আসসালামু আলাইকুম। ইমার্জিং স্টাডির সকল শিক্ষার্থী এবং অ্যাম্বাসেডরদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমরা আবারও লাইভ ক্লাসে চলে এসেছি। তোমাদের জন্য ইমার্জিং স্টাডি এইচএসসির টোটাল কমপ্লিট সিলেবাসের উপর বেস্ট প্রিপারেশনের জন্য লাইভ ক্লাসের আয়োজন করা হয়েছে। তো আজকে আমাদের যে লাইভ ক্লাসটা হবে সেটা হবে বায়োলজির উপরে। আর আমাদের লেকচারার হিসেবে আছেন সৌরভ সুহান ভাই। তো যারা এখনো পর্যন্ত ইমার্জিং স্টাডিতে জয়েন করোনি তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের পেজে চলে আসো। আর যারা আমাদের লাইভটিকে দেখতে পাচ্ছ তারা তোমাদের বন্ধুদের এবং সহপাঠীদেরকে লাইভটি শেয়ার করো। তোমরা হয়তো বা একটা জিনিস জানো যে আমাদের এখানে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য থাকছে পুরস্কার এবং প্রাইজ মানি। তো তোমরা যত বেশি পারো সবাই শেয়ার করো। সর্বোচ্চ শেয়ারকারীদের মধ্য থেকে দুইজনকে আমরা প্রাইজ মানি উপহার দিচ্ছি। আর যারা এখনো পর্যন্ত ইমার্জিং স্টাডি অ্যাপটিকে ডাউনলোড করোনি তারা যত দ্রুত সম্ভব অ্যাপটিকে ডাউনলোড করো, কারণ তোমরা সবাই জানো আমাদের ইমার্জিং স্টাডি হচ্ছে একটা টোটালি ফ্রি একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম, যেখানে তোমরা এসএসসি, এইচএসসি এবং বিসিএস এর কমপ্লিট প্রিপারেশন নিতে পারবা উইদাউট এনি কস্ট, এবং এটা টোটালি ফ্রি অফ কস্ট। এখানে হচ্ছে আমাদের এখানে আছে 2000 এর মতো ভিডিও লেকচার, তার পাশাপাশি লাইভ ক্লাস তো থাকছেই, তারপর প্র্যাকটিস, বোর্ড কোশ্চেন, আরো অনেক ফেসিলিটিস। তো তোমরা নিজেরা ফেসিলিটিস গুলো আহ, নিয়ে তোমাদের স্টাডিটাকে ভালোভাবে ত্বরান্বিত করো, ক্যারি ফরওয়ার্ড করো। আর তোমরা তোমাদের বন্ধু এবং সহপাঠীদের সাথে এটাকে শেয়ার করো। তো আমি আর কথা না বাড়িয়ে এখনই ইনভাইট করব সৌরভ সোহান ভাইকে। ভাইয়া আপনি আপনার মূল্যবান ক্লাসটি শুরু করুন। ঠিক আছে, সো আমি লিভ নিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এবং আমার সকল ইমার্জেন্সি স্টাডির অ্যাম্বাসিডর আর আহ, সকল শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি সমাপ্ত করছি। সোহান ভাই আপনি ক্যারি ফরওয়ার্ড করেন, আমি লিভ নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সবাইকে অভিনন্দন যারা হচ্ছে আমার ক্লাস আজকে দেখতেছো। সো আমরা হচ্ছে আজকে আমাদের রক্ত সংবহন তন্ত্র এই চ্যাপ্টারটা ফুল শেষ করব, এবং তোমরা জানো যে তোমাদের যে এক্সামটা হবে এইচএসসি 21-এর, সেই এক্সামে হচ্ছে মোটামুটি 8টা থেকে মাত্র 2টা সৃজনশীল লিখতে হবে। হ্যাঁ, এবং এই অধ্যায়টা যদি তোমরা আজকের ক্লাসটা ভালোভাবে করো তাহলে তোমরা মোটামুটি 100% শিওর থাকো যে এখান থেকে একটা সৃজনশীল আসবেই, এবং এখান থেকে 2-3টা এমসিকিউ আসবে। এবং এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, এইচএসসি অ্যাডমিশন টেস্ট বলো, সব ক্ষেত্রে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো আমাদের যেহেতু অধ্যায়টা একটু বড়, আমরা কথা না বলে আমাদের অধ্যায়টার পড়া শুরু করতেছি। তো দেখো, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমি তোমাদের কিছু কমেন্টসও পড়বো, যারা পেজে আসো তাদের কমেন্টস গুলো আমি একটু পড়ার চেষ্টা করবো। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা আহ, আচ্ছা, আমি আমি ক্লাসটা একটু শেয়ার করে দিই, তাই একটু সুবিধা হবে। ওকে, ডান। তোমরা যারা যারা আমাকে দেখতে পাচ্ছ, আমার কথা শুনতে পাচ্ছ, তোমরা আমাকে একটু কমেন্ট করো। হ্যাঁ, আমি পেজের হচ্ছে কমেন্টস গুলো পড়তে পারবো, সমস্যা নাই। আচ্ছা, দেখো, প্রথমে হচ্ছে এই অধ্যায়ের কি কি জিনিসগুলো আমাদের সিলেবাসের মধ্যে আছে এইচএসসি 21-এর। তো দেখো, এখানে আছে হচ্ছে রক্তকণিকা আর লসিকা সম্পর্কে আমাদের ধারণা দিতে বলছে। তারপর হচ্ছে রক্ত জমাট বাঁধার কৌশল, কেমনে রক্ত জমাট বাঁধে। তারপর এখানে কথা বলছে হচ্ছে হৃৎপিণ্ডের গঠন। এটা তো তোমাদের আসবে আসবে 100% শিওর, এখান থেকে কোশ্চেন আসবে। হৃৎপিণ্ডের গঠন, হ্যাঁ, এটা আমাদের খুব ভালো করে করতে হবে, কারণ এখান থেকে পোস্ট মাস্ট আসবে হৃৎপিণ্ডের গঠন। তারপর এখানে আছে হচ্ছে হার্টবিটের দশা, কি কি দশায় হার্টবিট গুলো হচ্ছে এটা। তারপর এখানে এসএ নোট, এভি নোট, এগুলো একটু ভূমিকা ব্যাখ্যা করতে বলছে। আরেকটা হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ। হ্যাঁ, রক্তচাপ বলতে কারো যদি রক্তচাপ বেড়ে যায়, হ্যাঁ, আমার বডি কিভাবে সেই রক্তচাপকে কমায়, বা রক্তচাপ যদি কমে যায় সেক্ষেত্রে আমার বডি কিভাবে রক্তচাপকে বাড়ায়, এই এই জিনিসগুলো আর কি। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে এখানে বিভিন্ন রক্ত সংবহন তন্ত্রের কথা বলছে। তারপর এখানে বিভিন্ন হৃদরোগ, ঠিক আছে, যেমন অনেকে তোমরা চেনো যে হার্ট অ্যাটাক কি, হার্ট ব্লক কি, হার্ট ফেলিওর কি, এগুলো সম্পর্কে আমাদের ধারণা পাইতে হবে। এখন কারো যদি এরকম রোগগুলো হয়ে যায়, হ্যাঁ, কারো যদি হার্টের প্রবলেম হয়, ঠিক আছে, কারো যদি হচ্ছে তোমার হার্ট অ্যাটাক, হার্ট ব্লক এই অবস্থার সৃষ্টি হয়, সেক্ষেত্রে তাদের কি ধরনের ট্রিটমেন্ট করতে হবে, চিকিৎসা করা, যেমন এখানে ওপেন
হার্ট সার্জারি, করোনারি বাইপাস, এই যে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট, এনজিওপ্লাস্টি, এই ট্রিটমেন্ট সম্পর্কে আমাদের জানতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমাদের মেইন যে পড়া সেখানে পড়াতে ব্যাক করতেছি। এটা হচ্ছে আমাদের সিলেবাসের মধ্যে আছে, এই টপিকগুলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, হৃৎপিণ্ডের গঠন এটা ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে কি রক্তচাপ কেমনে নিয়ন্ত্রণ হচ্ছে, আর হচ্ছে কি রক্ত সংবহন তন্ত্র, এই দুই তিনটা টপিক হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, আর বাকি যে এমসিকিউ গুলো লাগবে সেগুলো আমরা পড়ার চেষ্টা করবো একদম। আচ্ছা ঠিক আছে। সো আমরা আমাদের যেহেতু আমাদের এক্সামের কোশ্চেন আমাদের টেক্সট বুক বেস হয়, সো আমরা আমাদের টেক্সট বুক থেকে ইনশাআল্লাহ পড়াটা শুরু করতেছি। ওকে, দেখো ব্লাড এন্ড সার্কুলেশন, ব্লাড এন্ড সার্কুলেশন, এখানে প্রথমেই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, দেখো একজন এখানে বিজ্ঞানীর নাম আছে, যার নাম হচ্ছে উইলিয়াম হার্বে। নাম কি? উইলিয়াম হার্বে। এ কি করে? এ হচ্ছে রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেয়। এটা দিয়ে দেওয়া হচ্ছে 2 স্টার। হ্যাঁ, এটা এমসিকিউ আসতে পারে তোমাদের, যে সর্বপ্রথম রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে কে ধারণা দেয়। হ্যাঁ, এটা 2 স্টার দিয়ে দাও, এখান থেকে এইচএসসি তে এমসিকিউ আসতে পারে। আচ্ছা, এখানে দেখো তারপরে হচ্ছে রক্ত সম্পর্কে একটা বেসিক আলোচনা করা আছে আমাদের। এগুলো একটু জানতে হবে যে রক্ত জিনিসটা আসলে কি। ঠিক আছে, রক্ত জিনিসটা হচ্ছে একটা রক্ত জিনিসটা হচ্ছে তোমার দুইটা জিনিস নিয়ে ফর্মেশন হয়। একটা হচ্ছে প্লাজমা, যেটা পানির মতো অনেকটা, একটা হচ্ছে তোমার রক্ত কোষ বা রক্ত কণিকা বলা হয়। ওকে, আচ্ছা, তো দেখো এই রক্তের যে একটা আলোচনা করছে, এখান থেকে আমাদের দুইটা তথ্য খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে রক্ত সামান্য, আচ্ছা, একটা তথ্য হচ্ছে রক্ত সামান্য ক্ষারীয়। দেখো রক্তের পিএইচ কত বলো তো? রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45। এই যে এদের পিএইচ কত? 7-এর বেশি না। আমরা জানি কি, কারো যদি পিএইচ 7-এর বেশি হয় তাকে কি বলা হয়? ক্ষার বলা হয়। আর এটা হচ্ছে কি রক্ত সামান্য ক্ষারীয়। এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে 2020 সালে চলে আসছিল যে রক্ত কি, রক্ত হচ্ছে একটা ক্ষারীয় জিনিস। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এখানে রক্তের পিএইচটা লাগবে, আর রক্তের পিএইচটা লাগবে, আর রক্ত প্রকৃতি কেমন, যেমন ক্ষারীয়, এই জিনিসটা লাগবে। ওকে, আচ্ছা, তাপমাত্রাটা পড়তে পারো, এটা বেশি একটা ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তাহলে রক্ত সামান্য ক্ষারীয়, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন ফর এমসিকিউ। আচ্ছা, এখন রক্তর উপাদানের কথা বলছে, তো তোমাদের আমি একটু একটা জিনিস দেখাই। দেখো এখানে একটা টেস্ট টিউব নাও, এবং এই টেস্ট টিউবের মধ্যে তুমি যখন রক্ত রেখে দিবা, তুমি কি রেখে দিবা? রক্ত রেখে দিবা। ঠিক আছে, রক্ত রেখে দাও। তো যখন রক্ত রেখে দিবা কিছুক্ষণ পর, বা তুমি যখন সেন্ট্রিফিউজাল একটা যন্ত্র আছে, এই যন্ত্র দিয়ে যখন এগুলাকে তুমি ঘুরাবা, হ্যাঁ, এগুলা এই যন্ত্র যে যখন এই রক্তগুলাকে তুমি ঘুরাবা, ঠিক আছে, তখন কি হবে জানো? তখন এই যে রক্তের যে ভারী জিনিস, তার নাম হচ্ছে আরবিসি, সেইগুলো কি হবে? রক্তকণিকাগুলো নিচে নেমে যাবে। সেগুলো কই নেমে যাবে? নিচে নেমে যাবে। আর এই যে পাতলা একটা জিনিস থাকে, ঠিক আছে, পাতলা জিনিস, যার নাম হচ্ছে সেরাম। যার নাম কি? সেরাম, সরি, তার নাম হচ্ছে প্লাজমা। তার নাম হচ্ছে কি? প্লাজমা, পানির মতো, তার নাম হচ্ছে কি? প্লাজমা। সেটা হচ্ছে কিন্তু হালকা, সেটা কি হবে? সেটা উপরের দিকে থাকবে। আর যেটা ভারী মানে রক্ত, যেগুলো কণিকা, রক্ত কণিকা, ঠিক আছে, রক্ত কণিকা গুলো কোথায় আসবে? রক্ত কণিকা গুলো নিচে নেমে আসবে। আর যেটা প্লাজমা বা রক্তরস, সেটা হচ্ছে উপরে থাকবে। তাহলে প্লাজমা বা রক্তরস কই থাকবে? উপরে থাকবে। আর রক্ত কণিকা যেটা হচ্ছে ভারী, সেটা কই থাকবে? সেটা হচ্ছে নিচে থাকবে। আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট, এগুলো হচ্ছে কই থাকবে? এগুলো হচ্ছে নিচে থাকবে। ওকে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে উপরে থাকবে প্লাজমা, নিচে থাকবে হচ্ছে রক্ত কণিকা। তো দেখো প্লাজমা হচ্ছে টোটাল 55%। কত পার্সেন্ট? প্লাজমা হচ্ছে 55%, আর 45% হচ্ছে কি রক্তের বিভিন্ন কণিকা। রক্তের বিভিন্ন কণিকা হচ্ছে 45%, আর প্লাজমা হচ্ছে কত পার্সেন্ট? 55%। এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসলো। ঠিক আছে, যে টোটাল প্লাজমা কত পার্সেন্ট, এখানে অ্যান্সার হবে কত? 55%। ওকে, আচ্ছা, তোমরা কারা কারা কমেন্ট করতেছো আমি তোমাদের কমেন্ট গুলো একটু পড়বো। হ্যাঁ, আমাদের আফ্রিকান লেখছে আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম সালাম। রাব্বি খান লেখছে আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম সালাম। ঝরা পালক, আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, আমি তোমাদের কমেন্টস গুলো পড়তেছি, তোমরা কমেন্টস গুলো একটু করে দিও। হ্যাঁ, আর এই ক্লাসটা করলে ইনশাআল্লাহ এই অধ্যায়ের উপর এইচএসসি এমসিকিউ সিকিউ কোনো প্রবলেম হবে না। ওকে, তাহলে আমরা প্লাজমা আর রক্তকণিকা গুলো চিনলাম। এখন তোমাদের একটা চিত্র দেখে দেখো। আচ্ছা, এই যে দেখো এটা হচ্ছে ব্লাড সেল। হ্যাঁ, এখানে রক্ত, ব্লাড সেল হচ্ছে কি? এই দেখো প্লাটিলেট মানে অনুচক্রিকা, রেড ব্লাড সেল, রেড ব্লাড সেল মানে কি? রেড ব্লাড সেল মানে হচ্ছে লোহিত রক্তকণিকা। আর হোয়াইট ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল মানে হচ্ছে শ্বেত রক্তকণিকা। তাহলে আমরা কিন্তু দুই ভাগে ভাগ করছিলাম, মনে আছে? একটা হচ্ছে কি প্লাজমা, একটা হচ্ছে কি প্লাজমা, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের রক্তকণিকা। তাহলে রক্তকণিকা কয় ধরনের আছে? 3 ধরনের। একটা অনুচক্রিকা বা প্লাটিলেটস। অবশ্যই তোমরা ইংলিশ নামগুলো পড়বা, হ্যাঁ, ইংলিশ নামগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে রেড ব্লাড সেল, তারপর হচ্ছে হোয়াইট ব্লাড সেল, এই 3 ধরনের রক্তকণিকা আছে। আর প্লাজমা হচ্ছে কত? প্লাজমা হচ্ছে 55%। আর রক্তকণিকা কত পার্সেন্ট? রক্তকণিকা হচ্ছে 45%। ওকে, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে রক্তকণিকা আর হচ্ছে প্লাজমা। আচ্ছা, এখন এই যে আমাদের হোয়াইট ব্লাড সেল, এর মধ্যে অনেকগুলো ভাগ আছে। দেখো একটা নাম হচ্ছে বেসোফিল, একটা হচ্ছে নিউট্রোফিল, একটা হচ্ছে ইউসিনোফিল। ওকে, তিনটা আছে না? একটা হচ্ছে বেসোফিল, একটা হচ্ছে নিউট্রোফিল, একটা হচ্ছে ইউসিনোফিল। তোমরা আমাকে বলো তো, একটু কমেন্ট করে জানাও তো, যে ফিল, আমরা যেগুলোকে ফিল করতে পারি, ঠিক আছে, ফিল, প্রথম ফিল শব্দের অর্থ কি? ইংলিশে ফিল মানে কি?
অনুভব করা, ফিল মানে কি অনুভব করা। তো তুমি কখন অনুভব করতে পারবা? যখন তুমি কিছু ধরতে পারবা তখন তুমি সেটাকে অনুভব করতে পারবা। মনে রাখবা এই যে শ্বেত রক্তকণিকা আছে না, এটা হচ্ছে দুই ধরনের। এটা কয় ধরনের? দুই ধরনের। একটা নাম হচ্ছে দানাদার, একটা হচ্ছে কি, একটা হচ্ছে দানাদার, একটা হচ্ছে দানাবিহীন, একটা হচ্ছে কি দানাবিহীন। ওকে, একটা হচ্ছে দানাদার, একটা হচ্ছে কি দানাবিহীন। তো যেগুলো লাস্টে ফিল লেখা থাকে, যেমন দেখো নিউজ বেসোফিল, নিউট্রোফিল, ইউসিনোফিল, এখানে লাস্টে ফিল লেখা আছে না, ফিল মানে কি অনুভব করতে পারবা, ফিল মানে কি অনুভব করতে পারবা। এখন তুমি যেগুলাকে অনুভব করতে পারতেছো, ওকে, তুমি যেগুলাকে কি করতে পারতেছো, তুমি যেগুলাকে অনুভব করতে পারতেছো সেগুলো লাস্টে কি আছে, ফিল আছে, মানে সেগুলো হচ্ছে দানাদার। তাহলে আমাদের দানাদার কারা কারা? বেসোফিল, নিউট্রোফিল, ইউসিনোফিল, এই তিনটা লাস্টে ফিল আছে, এই তিনটাকে আমি অনুভব করতে পারতেছি, এই তিনটা হচ্ছে দানাদার। আর বাকি যেগুলো আছে, যে মনোসাইট, লিম্ফোসাইট, এই দুইটা হচ্ছে অদানাদার, এই দুটো হচ্ছে কি অদানাদার। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমাদের বইয়ের মধ্যে চলে যায়, এই যেখানে সুন্দরভাবে লেখা আছে যে 45% হচ্ছে রক্তরস, আর 55% হচ্ছে রক্তরস বা প্লাজমা, আর 45% হচ্ছে রক্তকণিকা। ঠিক আছে, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। কোথায় আসছিল? ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা তোমাদের যে জিনিসটা দেখালাম, এই দেখো এখানে একটা টেস্ট টিউব নিচে, এখানে রক্তের যে কণিকাগুলো সেগুলো নিচে নিচের দিকে আছে, বুঝছো? আর যেগুলো রক্তরস মানে পাতলা, সেটা কোথায় আছে? উপরে আছে। ওকে, এখানে পার্সেন্ট গুলো একটু পার্সেন্টেজ একটু জানতে হবে। এখানে প্লাজমা প্রোটিন হচ্ছে 7.5%, এটা জাস্ট জানলে হবে, বাকি কিছু এরকম এখানে লাগবে না। আচ্ছা, এরপর হচ্ছে রক্তরসের কাজ। ওকে, রক্তরস বা প্লাজমার কাজ। এখন আমরা কার কাজ পড়তেছি? প্লাজমার কাজ। এখানে হীরামণি অনুভব করা লেখছে, ভেরি গুড হীরামণি। আচ্ছা, রাব্বিয়াসান গ্যানুলোসাইট, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন প্লাজমাটার কাজ কি? প্লাজমা আসলে বিভিন্ন ধরনের কাজ আছে, যেমন হচ্ছে প্লাজমা তোমার আহ আহ, এই যে রক্তকণিকা গুলো আছে এগুলোকে তোমার হচ্ছে দ্রবীভূত অবস্থায় রাখে, হ্যাঁ, রক্তকণিকা গুলোকে কি করে, সে পরিবহন করে, হ্যাঁ, এই প্লাজমাটা। তারপর হচ্ছে আমাদের টিস্যুর অধিকাংশ কার্বন ডাই অক্সাইড যে রক্তরসে কি থাকে, দ্রবীভূত থাকে, কি রূপে? বাইকার্বনেট রূপে। এই তথ্যগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। এর মধ্যে একটা পয়েন্ট আছে, দেখো দেখো, এই পয়েন্ট 7 নম্বর, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোশ্চেন। কোথার কোশ্চেন? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোশ্চেন, ইন্টারেও আসে। যে এই যে আমাদের হরমোন আছে, এনজাইম আছে, ঠিক আছে, এই হরমোন এনজাইম গুলো কিসের মাধ্যমে পরিবহন করে? অ্যান্সার হচ্ছে কি রক্তরস বা প্লাজমা। অ্যান্সার হচ্ছে কি রক্তরস বা প্লাজমা। দাও 5 স্টার দাও, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে কি রক্তরস বা প্লাজমা। তাহলে পরীক্ষায় যদি আসে যে বলো তো হরমোন কিসের মাধ্যমে পরিবহন করে, অ্যান্সার হচ্ছে কি রক্তরস বা প্লাজমা। পরীক্ষা যদি বলে এনজাইম কিসের মাধ্যমে পরিবহন করে, অ্যান্সার হবে কি রক্তরস বা প্লাজমা। ঠিক আছে, তোমরা এইটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো তো। জুমারা আক্তার লেখছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এইটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, যে রক্তরস এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, আমার একটু ট্যাগ দিয়ে নে না। ওকে ওকে, তো সবাই তো তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, তাই সুবিধা হবে, তো তারাও ক্লাসটা করে উপকৃত হতে পারবে। ওকে, ঝরা পালক বলছে ক্লিয়ার, ঠিক আছে, ওকে ক্লিয়ার। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু রক্তরস সম্পর্কে পড়ে ফেললাম। এই দেখো এগুলো হচ্ছে হলুদ গ্লাস, এগুলো হচ্ছে প্লাজমা। এগুলো কি? প্লাজমা। ওকে, এগুলো হচ্ছে কি? প্লাজমা। এই যে দেখো, দেখতে পাচ্ছ না যে কোষের মতো, এগুলো কি? এগুলো হচ্ছে রক্তকণিকা। এগুলো কি? রক্তকণিকা। রক্তকণিকা গুলো কিসের মধ্যে ভাসমান অবস্থায় আছে? এই রক্তরসের মধ্যে কি আছে? ভাসমান অবস্থায় আছে। এখন আমাদের এই রক্তকণিকা, এই রক্তকণিকা আমাদের এখন একটু পড়তে হবে, ঠিক আছে। রক্তকণিকা, তাহলে আমরা কি বললাম, এই যে রক্ত আছে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি প্লাজমা, একটা হচ্ছে প্লাজমা 55%, একটা হচ্ছে রক্তকণিকা কত পার্সেন্ট? 45%। এর মধ্যে তিনটা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। তারপরে কি আছে? একটা হচ্ছে গ্যানুলোসাইট, একটা হচ্ছে অ্যাগ্যানুলোসাইট। মনে রাখবা কোন শব্দে লাস্ট আগে যদি এ থাকে তার মানে অ্যাবসেন্ট। এতে কি? অ্যাবসেন্ট। গ্যানুল মানে কি? গ্যানুল মানে হচ্ছে দানা। তাহলে এ গ্যানুল মানে কি? দানাবিহীন। তাহলে গ্যানুল মানে হচ্ছে দানা, আর এ গ্যানুলোসাইট মানে কি? এ আছে না, তার মানে কি এটা দানাবিহীন। গ্যানুলোসাইট মানে কি? দানাদার কোষ। এ গ্যানুলোসাইট মানে কি? অদানাদার কোষ। তাহলে আমরা বলছিলাম যাদের লাস্টে ফিল থাকবে, যে ফিল ফিল ফিল, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, এই তিনটা হচ্ছে কি? যাদের লাস্টে ফিল থাকবে তারা হচ্ছে দানাদার বা গ্যানুলোসাইট। আর যাদের ফিল থাকবে না তারা হচ্ছে এ গ্যানুলোসাইট, মানে কি তাদের দানা নাই, তাদেরকে আমরা ফিল করতে পারতেছি না। ঠিক আছে, ভেরি গুড ঝুমার আক্তার, তুমি মেনশন করতেছো, ভেরি গুড। ওকে, ঠিক আছে। আচ্ছা, তার ইউসিনোফিল, বেসোফিল হচ্ছে নিউট্রোফিল, এই তিনটা লাস্টে ফিল আছে, এদের কি করা যাচ্ছে? অনুভব করা যাচ্ছে। আর যাদের এ গ্যানুলোসাইট মানে ফিল করা যাচ্ছে না, তারা কি? লিম্ফোসাইট আর হচ্ছে মনোসাইট। আচ্ছা, এখানে দেখো এই যে জৈব উপাদান আছে না রক্তরসের বা হচ্ছে তোমার প্লাজমার, 55%-এর মধ্যে পানি সবচেয়ে বেশি পার্সেন্ট, তারপর হচ্ছে কঠিন পদার্থ। এখানে একটা কথা লেখা আছে দেখো, প্লাজমা প্রোটিন। এবং এই প্লাজমা প্রোটিন দেখো
চারটা আছে, একটা হচ্ছে অ্যালবিউমিন, গ্লোবিউলিন, প্রোথ্যাম্বিন, হচ্ছে ফাইব্রিনোজেন। মনে রাখবে জিপিএ 5। তোমরা কিভাবে মনে রাখবে এটাকে? জিপিএ 5। জিতে হচ্ছে গ্লোবিউলিন, এতে হচ্ছে অ্যালবিউলিন, পিতে প্রোথ্যাম্বিন, আর হচ্ছে F5 তে হচ্ছে ফাইব্রিনোজেন। তোমরা কিন্তু এইভাবে খুব সহজেই মনে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, প্লাজমা প্রোটিনগুলোর নামগুলো তোমরা ইজিলি মনে রাখতে পারো। আচ্ছা, ওকে, এখানে হচ্ছে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থের কথা বলছে, তো এখানে আমাদের একটাই লাগবে, সেটা হচ্ছে ইউরিয়া। এখানে এটা খুব ইম্পর্টেন্ট, ইউরিয়া। ইউরিয়া যদি পরীক্ষা আসে যে ইউরিয়া কোথায় থেকে উৎপন্ন হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউরিয়া কোথা থেকে উৎপন্ন হয়? যৌকিত থেকে। ইউরিয়া কোথা থেকে উৎপন্ন হয়? যৌকিত থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আরেকটা কোশ্চেন যদি আসে যে ইউরিয়া, এটার সাথে দেখো নামের মিল আছে, তার নাম হচ্ছে ইউরিন। তার নাম হচ্ছে কি? ইউরিন। একটা হচ্ছে ইউরিয়া, একটা হচ্ছে ইউরিন। তোমাদের আমি একটু দেখাই দেই, একটা নাম কি বলতো? একটা নাম হচ্ছে ইউরিয়া, ইউআরইএ, ইউরিয়া। একটা হচ্ছে ইউরিন, ইউআরআইএন, ইউরিন। যেটা ইউরিয়া, সেটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে? যকৃত। যকৃতের ইংলিশ হচ্ছে কি? লিভার। ঠিক আছে, তোমরা আমাকে বলে দাও তো কমেন্ট করে যে ইউরিন কোথা থেকে উৎপন্ন হচ্ছে। তোমরা বলতে পারবা যে ইউরিন কোথা থেকে উৎপন্ন হচ্ছে? যারা সর্বোচ্চ শেয়ার করবা তাদের জন্য কিন্তু পুরস্কার আছে মোটামুটি এখান থেকে, হ্যাঁ? আচ্ছা, তাহলে বলো তো ইউরিন কোথা থেকে উৎপন্ন হচ্ছে, তোমরা বলতে পারবা এটা? ইউরিন কোথা থেকে উৎপন্ন হচ্ছে? ইউরিন কোথা থেকে উৎপন্ন হচ্ছে? আচ্ছা, ইউরিন উৎপন্ন হচ্ছে আমাদের কিডনি থেকে। ওকে, কিডনি, ঠিক আছে, কিডনি বা বৃক্ক। আর যদি বলা হয় ইউরিয়া, সেক্ষেত্রে আনসার হচ্ছে কি? যকৃত বা লিভার। ওকে, আচ্ছা, আশা করি তোমরা এই দুটো জিনিসে আর কনফিউশন হবে না, এই দুটো জিনিস খুব সুন্দরভাবে বুঝতে পারছো। আচ্ছা, এরপর আমরা চলে যাই আমাদের প্রত্যেকটা ডিটেলস। এখন হচ্ছে লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট। ঠিক আছে, এরিথ্রোসাইট, লোহিত রক্তকণিকার অপর নাম হচ্ছে এরিথ্রোসাইট। তো দেখো এখানে কিছু বৈশিষ্ট্য কথা বলছে, যেটা হচ্ছে দ্বি অবতল চাকতির মতো নিউক্লিয়াস বিহীন। নিউক্লিয়াস বিহীন, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। আমাদের মানব কোষে কি কি জিনিস নিউক্লিয়াস বিহীন আছে? কি কি জিনিস নিউক্লিয়াস বিহীন আছে? তোমরা একটু লিখে নাও তো, যে কারা কারা নিউক্লিয়াস বিহীন আছে দেখি। নিউক্লিয়াস বিহীন, কারা কারা নিউক্লিয়াস বিহীন আছে একটু লিখে নাও। এক নাম্বার হচ্ছে আমরা যেটা বললাম আরবিসি বা লোহিত রক্তকণিকা। দুই নাম্বার হচ্ছে প্লাটিলেটস, প্লাটিলেটস বা অনুচক্রিকা। ঠিক আছে, প্লাটিলেটস বা অনুচক্রিকা। তিন নাম্বার হচ্ছে সিবনল বা শিবকোষ, সিবনল বা শিবকোষ। ওকে, আর চার নাম্বার হচ্ছে, ওকে ঠিক আছে, আর সুগঠিত নিউক্লিয়াস বিহীন লিখতে পারো। ঠিক আছে, যে সুগঠিত নিউক্লিয়াস বিহীন মানে কোনো সুগঠিত কোনো নিউক্লিয়াস নাই। ওকে, সিবনল বা শিবকোষ। ওকে, আচ্ছা হচ্ছে আদি কোষ, এটাও লিখতে পারো। ঠিক আছে, এই চারটা 5 স্টার দাও, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এদের কি না, এদের হচ্ছে নিউক্লিয়াস বিহীন বা সুগঠিত কোনো নিউক্লিয়াস নাই। আমাদের হীরামণি লিখছে হচ্ছে বৃক্ক। হ্যাঁ, তোমার আনসার ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে আরবিসি, প্লাটিলেটস, সিবনল বা শিবকোষ, আর হচ্ছে আদিকোষ। আচ্ছা, এখন এখানে কিছু আমাদের ইনফরমেশন দেওয়া আছে, যেমন হচ্ছে কাদের দেহে কত পাওয়া যায়। যেমন ভ্রূণ দেহ পাওয়া যাচ্ছে কত? ভ্রূণ দেহ হচ্ছে সবচেয়ে বেশি। ঠিক আছে, তবে শিশুর দেহে হচ্ছে 60 থেকে 70 লাখ, পূর্ণবয়সে এত লাখ। আচ্ছা, তো দেখো এখানে আমাদের সংখ্যাগুলো লাগবে না বেশি, কিন্তু লাগবে যে কোথায় সবচেয়ে বেশি পাওয়া যায়। যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে কার দেহে সবচেয়ে বেশি পরিমাণে আরবিসি বা লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে কি? ভ্রূণ দেহে। কোথায় সবচেয়ে বেশি পরিমাণে আরবিসি পাওয়া যায়? আমাদের অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে ভ্রূণ দেহে সবচেয়ে বেশি পরিমাণে আরবিসি পাওয়া যায়। এখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে অ্যানিমিয়া। দেখো এ আছে না, তার মানে কি? কম রক্ত পাওয়া যাবে। অ্যানিমিয়া হচ্ছে কি? রক্ত স্বল্পতা, মানে কি লোহিত রক্তকণিকার সংখ্যা কি? কমে যাওয়া, অ্যানিমিয়া। হ্যাঁ, এ আছে রক্ত স্বল্পতা। আর পলি মানে কি? অনেক। পলিসাইথেমিয়া মানে কি? বেশি হয়ে গেলে। ঠিক আছে, সংখ্যা যদি বেশি হয়ে যায় তার নাম হচ্ছে পলিসাইথেমিয়া, আর যদি সংখ্যা কমে যায় তার নাম হচ্ছে অ্যানিমিয়া। ওকে, আচ্ছা, একটা ইনফরমেশন আছে, দেখো লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল 120 দিন। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? 120 দিন। ভেরি 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় চলে আসবে। 100 স্টার দাও, 100 স্টার দাও। ঠিক আছে, যে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? 120 দিন। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? 120 দিন। ঠিক আছে, আচ্ছা, লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। ওকে, 4 মাস, 120 দিন। ওকে, আচ্ছা, 4 মাস বা 120 দিন। আচ্ছা, এখানে আর ওরকম কিছু লাগতেছে না। এখানে একটা লাইন আছে, দেখো আমরা কি বলছি যে এরিথ্রোসাইট, এটা মানে হচ্ছে কি? এরিথ্রোসাইট মানে হচ্ছে আরবিসি। তোমাদের একটা জিনিস শিখাই দিই, দেখো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শিখাই দিই, দেখো POI, পোয়েসিস। আমাকে তোমরা বলতে পারবা যে পোয়েসিস শব্দের অর্থ কি? বলতে পারবা কেউ? পোয়েসিস শব্দের অর্থ কি? পোয়েসিস শব্দের অর্থ কি? এইটা যে দেখো এখানে তিনটা জিনিস আছে। ঠিক আছে, তিনটা জিনিস আছে। এর মধ্যে আমরা দেখো একটা আসে মেডিকেলে, একটা কোথায় আসে? মেডিকেলে আসে। এবং একটা আসছে হচ্ছে কোথায় আসে জানো? একটা হচ্ছে জাহাঙ্গীরনগর মেবি আসছে। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এই জিনিসটা দেখো জাহাঙ্গীরনগর বা খুলনাতে মেবি। হ্যাঁ, আচ্ছা, মেডিকেলটা আমরা শিওর। তাহলে হচ্ছে দেখো আমাদের আরবিসি, এটা নাম হচ্ছে এরিথ্রো
সাইট, আরবিসি নাম কি? এরিথ্রোসাইট। তাহলে আরবিসি তৈরির প্রক্রিয়ার নাম কি? এরিথ্রোপোয়েসিস, এরিথ্রোপোয়েসিস। ওকে, তাহলে বলো তো যে ডাব্লিউবিসি এটার নাম কি? এটার নাম হচ্ছে লিউকোসাইট, এটার নাম কি? লিউকোসাইট। তাহলে বলো তো এই লিউকোসাইট তৈরির প্রক্রিয়ার নাম কি? আর বাংলা লিখি তাই সুবিধা হবে, লিউকোপোয়েসিস, লিউকোপোয়েসিস। কারণ আমরা জানি কি পোয়েসিস শব্দের অর্থ কি? পোয়েসিস শব্দের অর্থ হচ্ছে তৈরি করা। পোয়েসিস শব্দের অর্থ হচ্ছে কি? টু মেক বা তৈরি করা, এটা হচ্ছে গ্রিক ওয়ার্ড, হ্যাঁ, টু মেক। তাহলে যদি এরিথ্রোসাইট থাকে সেটার প্রক্রিয়ার নাম হচ্ছে এরিথ্রোপোয়েসিস। যদি আমাদের ডাব্লিউবিসি বা লিউকোসাইট থাকে সেটার প্রক্রিয়ার নাম কি? লিউকোপোয়েসিস। যদি আমাদের কি থাকে? প্লাটিলেটস, হ্যাঁ, প্লাটিলেটস বা থ্রোম্বোসাইট বা অনুচক্রিকা থাকে, তাহলে অনুচক্রিকা তৈরির প্রক্রিয়ার নাম কি? অনুচক্রিকা তৈরির প্রক্রিয়ার নাম হচ্ছে থ্রোম্বোপ্রোসিস। নাম কি? থ্রোম্বো, তবে কি লাস্টে পোয়েসিস থাকবে, POICIS, পোয়েসিস। ওকে, লাস্টে কি থাকবে? পোয়েসিস থাকবে। এটা কিন্তু মেডিকেল আসলে একটা ইউনিভার্সিটিতে আসছিল, ঠিক আছে? এই ডাব্লিউবিসি একটা ইউনিভার্সিটিতে আসছিল। তাহলে থ্রোম্বোসাইট হচ্ছে আমাদের কি? থ্রোম্বোপোয়েসিস। ওকে, তোমরা আশা করি এই তিনটা খুব খুব জোস ভাবে বুঝতে পারছো। ঠিক আছে, আমাদের রাব্বি বলছে, ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ, তোমরা যদি আমার ক্লাসগুলো করো বেসিক ক্লিয়ার হয়ে যাবে। যেমন পোয়েসিস শব্দের অর্থ তৈরি করা, তাহলে এরিথ্রোপোয়েসিস মানে কি? এরিথ্রোপোয়েসিস মানে এরিথ্রোসাইট তৈরি করা। ডাব্লিউবিসি বা লিউকোসাইট মানে কি? তোমার লিউকোপোয়েসিস, হ্যাঁ, লিউকোপোয়েসিস। আচ্ছা, লিউকোসাইট হচ্ছে তৈরি করার প্রক্রিয়ার নাম লিউকোপোয়েসিস। আর অনুচক্রিকা বা থ্রোম্বোসাইট এটা হচ্ছে থ্রোম্বোসাইট, হ্যাঁ, একে বলে কি? থ্রোম্বোসাইট। ওকে, তাহলে থ্রোম্বোসাইট তৈরির প্রক্রিয়ার নাম হচ্ছে থ্রোম্বোপোয়েসিস। তোমরা আশা করি এই তিনটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। আচ্ছা, আমাদের লেখা কি পড়ে আসতেছে নাকি স্ক্রিনের সাথে একটু ক্লিয়ার? আচ্ছা, ঝড় পালক বলছে ক্লিয়ার, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এখন আমাদের এখানে কিছু দাগানো লাইন আছে, এগুলো আমাদের একটু লাগবে, হ্যাঁ। যে হচ্ছে প্রতি 100 মিলিলিটার রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। এটা একবার মেডিকেল আসছিল, এটা কোথায় আসলো? মেডিকেল অ্যাডমিশন টেস্ট একবার আসছিল, ঠিক আছে। প্রতি 100 মিলিলিটার রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে, এটা একটু দেখে রাখবা। এখন এটার কাজ, এটা হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ। দেখো এটার খুব খুব ইম্পর্টেন্ট দুইটা কাজ আছে, হ্যাঁ। এর নাম একটা হচ্ছে কি? একটা হচ্ছে রক্তের ব্লাড গ্রুপিং এর জন্য দায়ী, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এটা কি করে? অক্সিজেন পরিবহন করে, ঠিক আছে। নর্মালি অক্সিজেনের সাথে সংযুক্ত করে, সামান্য পরিমাণে কার্বন ডাই অক্সাইড পরিবহন করে, তবে অধিকাংশ কি? অধিকাংশ হচ্ছে অক্সিজেন পরিবহন করে। একটা হচ্ছে কি? রক্তের ব্লাড গ্রুপিং এর জন্য দায়ী। এই দুটো আমাদের খুব সুন্দরভাবে বুঝতে হবে। দেখো এখানে কি লেখা আছে? অল ক্লিয়ার, ঠিক আছে, জুমার আক্তার ক্লিয়ার। আচ্ছা, প্লাজমা ঝিল্লিতে অ্যান্টিজেন প্রোটিন সংযুক্ত থাকে যা মানুষের রক্ত গ্রুপিং এর জন্য দায়ী। পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে রক্ত গ্রুপিং এর জন্য দায়ী কে, আমাদের অ্যান্সার হচ্ছে লোহিত রক্তকণিকা। পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে অক্সিজেন পরিবহন করতেছে কে, আমাদের অ্যান্সার হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকা। দেখো তোমাদের জন্য এটা আমি খুব সুন্দরভাবে সাজায় রাখছি, দেখো একদম জোস ভাবে সাজায় রাখছি। দেখো আমরা কি বললাম? আরবিসি আছে না? আরবিসি, এটা হচ্ছে আরবিসি, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আরবিসি। এই আরবিসির যে চারদিকের আবরণ এর নাম হচ্ছে কি? প্লাজমা মেমব্রেন। এর নাম কি বলতো? একটা কোষের যে আবরণ এর নাম কি? এর নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। এর নাম কি? প্লাজমা মেমব্রেন, ঠিক আছে, এর নাম হচ্ছে কি? প্লাজমা মেমব্রেন। এই যে প্লাজমা মেমব্রেন আছে না, এই প্লাজমা মেমব্রেনের মধ্যে এন্টিজেন থাকে। এই প্লাজমা মেমব্রেনের মধ্যে কি থাকে? এন্টিজেন থাকে। যদি এন্টিজেন এ থাকে তোমার রক্তের গ্রুপ হচ্ছে কি? এ। যদি এন্টিজেন বি থাকে তোমার রক্তের গ্রুপ হচ্ছে বি। যদি এন্টিজেন এও থাকে বিও থাকে তোমার রক্তের গ্রুপ হচ্ছে কি? এ বি। যদি শুধুমাত্র একটাও থাকে না, এও আছে নাই বিও নাই, তাহলে তোমার রক্তের গ্রুপ কি হবে বলো তো? তোমার রক্তের গ্রুপ হবে ও। ওকে, আমাদের প্লাজমা মেমব্রেনে, আরবিসির প্লাজমা মেমব্রেনে যদি আমাদের এন্টিজেন থাকে, দেখো প্লাজমা মেমব্রেন, ঠিক আছে, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। তাহলে এখানে যদি আমাদের এন্টিজেন কি থাকে? অ্যান্টিবডি লাগবে না, হ্যাঁ। এন্টিজেন যদি আমাদের কি থাকে? এ থাকে। আমাদের এ এন্টিজেন থাকলে আমাদের ব্লাড গ্রুপ হবে কি? এ। যদি এন্টিজেন বি থাকে ব্লাড গ্রুপ হবে কি? বি। যদি এন্টিজেন এও থাকে বিও থাকে তাহলে ব্লাড গ্রুপ হবে কি? এ বি। ব্লাড গ্রুপ হবে এ বি। যদি একটাও না থাকে তাহলে আমাদের ব্লাড গ্রুপ হবে কি? ও। ঠিক, ঠিক আছে। তাহলে এন্টিজেন এ থাকলে এ, বি থাকলে ব্লাড গ্রুপ বি, সি যদি সি তো নাই, আর এ বি যদি দুইটাই থাকে তার ব্লাড গ্রুপ হচ্ছে এ বি। আর যদি একটাও না থাকে তখন ব্লাড গ্রুপ হবে কি? ও। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের যারা দেখতেছে ভেরি গুড, থ্যাংক ইউ তোমাদের, হ্যাঁ, দেখার জন্য। আচ্ছা, ঠিক আছে, তোমরা আশা করি আরবিসির যে ফাংশনটা এটা বুঝতে পারছো। আরবিসি আরেকটা ফাংশন একটু দেখাই। আরবিসি আরেকটা ফাংশন হচ্ছে, দেখো এটা হচ্ছে আমাদের আরবিসি, এটা আমাদের কি বলতো? এটা হচ্ছে আমাদের আরবিসি লোহিত রক্তকণিকা। এটা কি করতেছে বলতো? অক্সিজেন কলি করে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? অক্সিজেন কলি করে নিয়ে যাচ্ছে। তাহলে বলতো অক্সিজেন পরিবহন কি করতেছে? অক্সিজেন পরিবহন কি করতেছে? এটা হচ্ছে আমাদের আরবিসি করতেছে। এবং এটা কেমনে পরিবহন করতেছে বলতো? এটা কেমনে পরিবহন করতেছে? এটা হচ্ছে অক্সিজেন, এই আরবিসির মধ্যে থাকে হিমোগ্লোবিন, হ্যাঁ, আরবিসির মধ্যে থাকে কি? হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন গুলা কি করে? অক্সিজেনের সাথে বাইন্ড করে। এর নাম হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। এর নাম হচ্ছে কি? অক্সি হিমোগ্লোবিন। এই অক্সি হিমোগ্লোবিন রূপে কি করে? অক্সিজেন গুলা পরিবহন করতেছে, ঠিক আছে। তাহলে পরীক্ষায় যদি আসে যে আরবিসি কে পরিবহন করে, আমাদের অ্যান্সার হচ্ছে
সরি অক্সিজেনকে পরিবহন করে, আমাদের আনসার হচ্ছে কি আরবিসি। হ্যাঁ, আর কি রূপে পরিবহন করে? অক্সি হিমোগ্লোবিন রূপে, কারণ এই আরবিসির মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। আর এই হিমোগ্লোবিন থাকার কারণে কি হয়? রক্তের বর্ণ কি হয় বলতো? লাল হচ্ছে। ওকে, আচ্ছা। আর হিমোগ্লোবিনের মধ্যে আবার কি থাকে বলতো? হিম প্লাস গ্লোবিন। হ্যাঁ, হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে? হিম প্লাস গ্লোবিন। আর এই হিমের মধ্যে কি থাকে বলতো? হিমের মধ্যে থাকে হচ্ছে Fe2+। হ্যাঁ, একদম সব ভাঙিয়ে দিলাম, ঠিক আছে। হিমের মধ্যে কি থাকে? Fe2+, ফেরিটিন। ওকে, আচ্ছা। আর এখানে গ্লোবিন হচ্ছে এক ধরনের প্রোটিন। গ্লোবিন হচ্ছে কি? এক ধরনের প্রোটিন। আচ্ছা, তোমাদের সবকিছু ক্লিয়ার আশা করি। সবার সবকিছু ক্লিয়ার আশা করি, হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এখন হচ্ছে লিউকোসাইট, ঠিক আছে। শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট। এক্ষেত্রে আমরা কি পড়বো? এই যে আমাদের একে বলা হচ্ছে মোবাইল ডিফেন্সিভ ইউনিট। একে কি বলা হচ্ছে? মোবাইল ডিফেন্সিভ ইউনিট। কারণ কোনো জায়গায় যদি মারামারি লাগে, ঠিক আছে, সবচেয়ে আগে কে যায়? এই যে আমাদের আহ কে যায়? আমাদের হচ্ছে ডাব্লিউবিসি যায়। ডাব্লিউবিসি হচ্ছে শ্বেত রক্তকণিকা, মানে আমাদের কোন স্থানে যখন ইনফেকশন হয়, সাপোজ তোমার হচ্ছে শরীরে ইনফেকশন ঢুকছে, একটা ব্যাকটেরিয়া ঢুকছে, তখন এই ডাব্লিউবিসি কি করবে? ব্যাকটেরিয়ার সাথে মারামারি করবে। এজন্য একে বলা হয় কি? মোবাইল ডিফেন্সিভ ইউনিট। ওকে, আচ্ছা। সব জায়গায় কি যাচ্ছে? তোমার ডিফেন্স করতে যাচ্ছে, আর্মির মতো অনেকটা। হ্যাঁ, আচ্ছা। এই দেখো এখানে একটা কথা লেখা আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত। এটা কি যুক্ত বলতো? নিউক্লিয়াস যুক্ত। আর আমরা যে বাকি দুইটা পাইলাম, মানে একটা আরবিসি একটা হচ্ছে প্লাটিলেট, ওই দুটো হচ্ছে নিউক্লিয়াস বিহীন। আর এটা হচ্ছে কি বলতো? নিউক্লিয়াস যুক্ত। এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে এটা হচ্ছে কি? নিউক্লিয়াস যুক্ত। আচ্ছা, এটার সংখ্যা হচ্ছে 4,000 থেকে 11,000। এটা মোটামুটি একটু দেখলে হবে। আচ্ছা, এখন দেখো, আমরা তো এর আগে পড়ছি যে বাড়লে কি আর কমলে কি। বাড়লে কি বলতো? দেখো, লিউকোসাইটোসিস, যদি আমাদের এই শ্বেত রক্তকণিকার পরিমাণ বা ডাব্লিউবিসির পরিমাণ বেড়ে যায়, তার নাম হচ্ছে কি? লিউকোসাইটোসিস। আর যদি কমে যায়, তার নাম হচ্ছে লিউকোপিনিয়া। তার নাম কি? লিউকোপিনিয়া। পিনিয়া শব্দের অর্থ কি? পিনিয়া শব্দের অর্থ হচ্ছে কমে যাওয়া। তাহলে লিউকোপিনিয়া মানে কি? লিউকোপিনিয়া মানে শ্বেত রক্তকণিকা কমে গেছে। আর আমরা কি জানি যে লিউকোসাইট মানে কি? শ্বেত রক্তকণিকা। ঠিক আছে, তাহলে লিউকোসাইটোসিস মানে কি? শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে যাওয়া। আর লিউকোক্যামিয়া কি বলতো? লিউকোক্যামিয়া হচ্ছে একটা ক্যান্সার। এটা হচ্ছে কি? একটা ক্যান্সার। এবং এখানে শ্বেত রক্তকণিকার স্বাভাবিকভাবে বেড়ে যায়। আর কি হয়? শ্বেত রক্তকণিকার পরিমাণ কি হয়? অস্বাভাবিক হারে বেড়ে যায়। কারণ দেখো, লিউকোমিয়া হচ্ছে কি? একটা ক্যান্সার, তার মানে একটা রোগ হয়েছে। তাহলে একটা রোগ হলে আমাদের যে আর্মি বা হচ্ছে ডাব্লিউবিসি, এই ডাব্লিউবিসি হচ্ছে একটা আর্মি না আমাদের? তাহলে তারা কি করবে? তারা চাইবে যে বেশি বেশি পরিমাণে তোমার উৎপন্ন করতে, ঠিক আছে, শ্বেত রক্তকণিকা। এই জন্য এখানে কি হবে? অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে। এগুলো আমরা পড়ছি, যে দানাদার দানাবিহীন, এগুলো কিন্তু আমরা সুন্দরভাবে একটা ছকের মাধ্যমে পড়ছি, ঠিক আছে। কারা কারা দানাদার, কারা কারা দানাবিহীন। ওকে, আচ্ছা। এখানে জাস্ট পার্সেন্টেজটা পড়বা। এটা হচ্ছে 28%। এটা হচ্ছে কত পার্সেন্ট? এটা হচ্ছে 4%। ওকে, আচ্ছা। এটা হচ্ছে 24%। এখানে পার্সেন্টেজটা লাগবে, হ্যাঁ। আচ্ছা, এই লিউকোসাইট আবার দুই ধরনের আছে, বুঝছো? তো কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে বি লিম্ফোসাইট, একটা হচ্ছে টি লিম্ফোসাইট। লিম্ফোসাইট কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে বি লিম্ফোসাইট, একটা হচ্ছে টি লিম্ফোসাইট। এটাকে বলা হয় আণুবীক্ষণিক সৈনিক। একে কি বলা হয়? একে বলা হয় আণুবীক্ষণিক সৈনিক। একে কি বলা হচ্ছে? আণুবীক্ষণিক সৈনিক বলা হচ্ছে। আচ্ছা, এটা আমরা একটু পরে কাজ একসাথে পড়বো। এখন দেখো, যারা দানাদার বা গ্যানুলোসাইট, আমরা কি বলছিলাম? দানাদার, গ্যানুলোসাইট। যারা দানাদার তাদেরকে আমরা কি করতে পারবো? ফিল করতে পারবো। এটা হচ্ছে টোটাল 72%। এর মধ্যে 70% হচ্ছে নিউট্রোফিল। আর এটা হচ্ছে 1.5%, আর এটা হচ্ছে 0.5%। তো দেখো, এখানে মেইন কথা দেখো, এটা দানাদার নাই, তাদের মানে এদেরকে আমরা কি করতে পারবো? এদেরকে আমরা ফিল করতে পারবো। দেখো, দানা আছে না? দানা থাকলে আমরা ফিল করতে পারবো, ধরতে পারবো। দেখো, যে নিউট্রোফিল, ইউসিনোফিল, তারপর কি আছে? বেসোফিল। ফিল আছে না? তার মানে এদেরকে আমরা কি করতে পারবো? এদেরকে আমরা ধরতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে আছে যে লিশমান রঞ্জকে রঞ্জিত, ঠিক আছে। এই দানাগুলো হচ্ছে কি? দানা আছে না? তার মানে কি? এটা লিশমান রঞ্জকে রঞ্জিত হবে। তো দেখো, এখন নিউট্রোফিল, নিউট্রোফিল আছে না? তাহলে এটা কোন বর্ণ দিবে? এটা দিবে হচ্ছে বর্ণ নিরপেক্ষ, মানে এটা কোনো বর্ণই দিবে না। দেখো, নিউট্রোফিল আছে নিউট্রাল, এর কোনো কি নাই, কোনো কাজ কাম নাই, হচ্ছে কি? বর্ণ নিরপেক্ষ। নিউট্রোফিল মানে কি? নিউট্রাল, এর কোনো বর্ণ নাই, বর্ণ নিরপেক্ষ। তারপর দেখ ইউসিনোফিল, এই সিনোফিল, ইউসিনোফিল। একটা হচ্ছে বেসোফিল, এটা হচ্ছে কি? বেসোফিল। এই বেসোফিল হচ্ছে নীল বর্ণ ধারণ করবে। বেসোফিল হচ্ছে কি করবে? নীল বর্ণ ধারণ করবে। ওকে, আচ্ছা। আচ্ছা, দেখো, বেসোফিল মনে রাখবে কেমনে? বেসোফিল মানে কি? বেস। বেসোফিল মানে হচ্ছে কি? বেস। বেস মানে কি? ক্ষার। ঠিক আছে, তোমরা জানো যে লিটমাস পেপারে কি করে? অ্যাসিড নীলকে লাল করে, এ নীলা। অ্যাসিড কি করে? নীলকে লাল করে। আর ক্ষার কি করে? লালকে নীল করে। আমরা জানি বেসোফিল মানে কি? বেস মানে কি? ক্ষার। তাহলে এটা কি করবে? এটা লালকে নীল করবে। তাহলে আমাদের ইউসিনোফিল কি করবে? লাল করবে। এ নীলা। অ্যাসিড কি করে? নীলকে লাল করে। তাহলে এটা হচ্ছে লাল করবে, কারণ এটা হচ্ছে কি? ক্ষার। অম্ল। এটা হচ্ছে ক্ষার, তার মানে এটা হচ্ছে কি? এটা হচ্ছে নীল করবে। হ্যাঁ, বেসোফিল হচ্ছে কি করবে? নীল করবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এই বর্ণগুলো কেমনে মনে রাখবা। ওকে, আচ্ছা। এই যে ইউসিনোফিল, দেখো একটা কথা লেখা আছে যে দুই খণ্ড যুক্ত হয়। ইউসিনোফিলের নিউক্লিয়াস কি হয়? দুই খণ্ড যুক্ত হয়। এই কোশ্চেনটা একটু ভালো করে পড়বা, হ্যাঁ। আচ্ছা, তোমাদের একটু দেখাই দেয়। এই দেখো, এটা হচ্ছে আমাদের কি? ইউসিনোফিল। এটা হচ্ছে কয় খণ্ড? দুই খণ্ড। ওকে, আচ্ছা, দুই খণ্ড বিশিষ্ট হয়। ওকে, আচ্ছা।
এই যে এই যে এটা তো পরীক্ষায় আসবে, শ্বেত রক্তকণিকার কাজ 50 স্টার, পরীক্ষায় আসবেই আসবে। ঠিক আছে, এটা সবাই একদম ফরজ মুখস্থ করবা। ঠিক আছে, ফরজ একদম। মনোসাইট আর লিম্বোসাইট হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগোসাইটোসিস মানে একটা ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলা, মানে একটা কঠিন জিনিসকে খেয়ে ফেলা হচ্ছে কি ফ্যাগোসাইটোসিস। দেখো তোমাদের ইন্টারমিডিয়েটে কোনটা আসবে, যে আণুবীক্ষণিক শনি কাকে বলা হয়? লিম্বোসাইট। এটা কি করে? অ্যান্টিবডি সৃষ্টি করে। এটা ইন্টারমিডিয়েটে আসবে, যে অ্যান্টিবডি সৃষ্টি করে কারা? লিম্বোসাইট। অ্যান্টিবডি কে সৃষ্টি করে? লিম্ফোসাইট। ওকে। আর এটা তো পরীক্ষা না দিলে একদম অন্যায় করা হবে, যে বেসোফিল কি করে? হেপারিন উৎপন্ন করে, যা রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাঁধা রোধ করে। এটা খুব ভালোভাবে মনে রাখবা। রক্ত জমাট বাঁধায় না কিন্তু, রক্ত জমাট বাঁধা রোধ করে। তাহলে হেপারিন কি করে? রক্ত জমাট বাঁধা রোধ করে। ওকে। আচ্ছা, তবে ইউসিনোফিল কি করে? যে কৃত্রিম লার্ভা অ্যালার্জিক অ্যান্টিবডি সৃষ্টি করে। ঠিক আছে, এই কথাগুলো লাগবে। তবে হিস্টামিন কি করে? হিস্টামিন হচ্ছে কি করে? এটা হচ্ছে দানাদার লিউকোসাইট থেকে কি করা হয়? হিস্টামিন তৈরি করা হয়। আর এটা কি করবে? এটা হচ্ছে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। ঠিক আছে, এটা কি করবে? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। সো আমাদের এইটার কাজ একদম খুব খুব ইম্পর্টেন্ট। সেই রক্তকণিকার কাজ একদম 50 স্টার, পরীক্ষায় খুব বেশি আসবে। এখানে একজন লেকচার আব্বাস খান, বেসো মানে ব্লু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা খুব ভাবে আমরা মনে রাখতে পারি, বেসো ব্লু, বেসো ব্লু। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের 3 নম্বর জিনিস, 3 নম্বর হচ্ছে কি অণুচক্রিকা। 3 নম্বর যার নাম হচ্ছে অণুচক্রিকা, প্লাটিলেট বা থ্রোম্বোসাইট। তাহলে থ্রোম্বোসাইট তৈরির প্রক্রিয়ার নাম হচ্ছে কি থ্রোম্বোপোয়েসিস। এটা হচ্ছে কোথা থেকে তৈরি হয়? মেগা ক্যারিওসাইট। আমাদের যত রক্তকণিকা আছে সবগুলো কোথা থেকে তৈরি হয়? লাল অস্থিমজ্জা থেকে। ঠিক আছে, কোথা থেকে তৈরি হয়? লাল অস্থিমজ্জা থেকে। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এগুলো কোথা থেকে তৈরি হচ্ছে? লাল অস্থিমজ্জা থেকে তৈরি হচ্ছে, এই যে রক্তকণিকা গুলো। ঠিক আছে। আচ্ছা, এটা আয়ুষ, এটার সংখ্যা লাগবে 1.5 লাখ থেকে 3 লাখ। এটার সংখ্যা কত? 1.5 লাখ থেকে 3 লাখ। এবং এটা কি করে? জীবনকাল হচ্ছে 5 থেকে 9 দিন। এটা একটু পড়তে পারো। এই যে কাজটা লাগবে, কাজ 10 স্টার। ঠিক আছে, সবগুলোর কাজ ইম্পর্টেন্ট। আমি তোমাদের দুইটা দেখা দিচ্ছি, একটা হচ্ছে অস্থায়ী প্লাটিলেট প্লাক। এটা আমি পরীক্ষার কোশ্চেনে তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, যে অস্থায়ী প্লাটিলেট প্লাক সৃষ্টির মাধ্যমে রক্তপাত বন্ধ করে। রক্তপাত বন্ধ করে কেমনে? অস্থায়ী প্লাটিলেট প্লাক। তাহলে বলো তো প্লাটিলেট প্লাক ফর্মেশন কি করে? অ্যান্সার হচ্ছে কি অনুচক্রিকা। প্লাটিলেট আছে না, তার মানে কি প্লাটিলেট বা অনুচক্রিকা। তারপরে যে ক্লটিং ফ্যাক্টর গ্রহণ করে, এটা সবাই জানো যে ক্লটিং ফ্যাক্টর। এটা হচ্ছে ক্লট মানে কি জমাট বাঁধা, রক্তকে জমাট বাঁধানোর জন্য বিভিন্ন ফ্যাক্টর। আচ্ছা, তারপর সেরোটোনিন, সেরোটোনিন এটা লাগবে। ঠিক আছে, 7 নম্বরটা লাগবে আর 1 নম্বরটা লাগবে। ঠিক আছে। আচ্ছা, সেরোটোনিন কি করে? রাসায়নিক পদার্থ ক্ষরণ করে রক্তের দ্রুত সংকোচন করে, মানে রক্তবাহিকাকে কি করে? সংকোচন করে। ঠিক আছে, রক্তবাহিকা কি করে? সংকোচন করে। তাহলে সেরোটোনিন মানে দন্তস্বতে সেরোটোনিন, দন্তস্বতে কি? সংকোচন। দন্তস্বতে সেরোটোনিন, দন্তস্বতে সংকোচন। দন্তস্বতে সেরোটোনিন, দন্তস্বতে সংকোচন। দন্তস্বতে সেরোটোনিন, দন্তস্বতে সংকোচন। আর প্লাটিলেট প্লাক ফর্মেশন কি করে? অনুচক্রিকা। ওকে। এখানে কোশ্চেন আসবে যে রক্তকণিকাকে রক্তকোষ বলা হয় না কেন? কারণ রক্তকোষের অনেকগুলো, একটা কোষ বলতে হলে সে অনেকগুলো বৈশিষ্ট্য থাকতে হয়, যেটা সবগুলো রক্তকণিকার মধ্যে পাওয়া যায় না, এই জন্য একে বলা হয় না। তো এখানে একটা পরিচয় দেওয়া আছে, এখানে তোমরা কি পড়বা? এখানে জাস্ট সংখ্যা পড়বা, সংখ্যা, কণিকার নাম আর হচ্ছে আয়ুষ্কাল। এই তিনটা বলে হয়ে যাচ্ছে আর কাজ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলো পড়বা। নাম, কতখানি সংখ্যা, আর হচ্ছে আয়ুষ্কাল। আয়ুষ্কালটা 120 দিন, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, এই জাস্ট তিনটা পড়লে আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা এতক্ষণ পড়লাম আর কি। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে রক্ত জমাট বাঁধা বা রক্ততন্ত্র। এটা তোমাদের সিকিউতে লাগবে। এটা কি লাগবে? এটা সিকিউতে লাগবে। আমরা সিকিউটা শিখে ফেলবো। ঠিক আছে, এটা আমাদের কি লাগবে? এটা আমাদের এইচএসসির সিকিউতে লাগবে, যে রক্ত কেমনে জমাট বাঁধে, রক্ত কেমনে জমাট বাঁধবে, এটা কিন্তু সিকিউতে লাগবে। তো দেখো টোটাল ক্লটিং ফ্যাক্টর কয়টা আছে? 13টা। এবার এবার ডেন্টাল, এখান থেকে কোশ্চেন আসছে। ঠিক আছে, ডেন্টালে কোশ্চেন আসছে যে টোটাল ক্লটিং ফ্যাক্টর কয়টা? টোটাল ক্লটিং ফ্যাক্টর হচ্ছে 13টা। যদি বলা হয় টোটাল ক্লটিং ফ্যাক্টর কয়টা? 13টা। যদি বলে যে প্রাইমারি কয়টা? প্রাইমারি কয়টা? প্রাইমারি কয়টা? তাহলে ও 4টা। প্রাইমারি কয়টা? 4টা। একটা হচ্ছে ফ্যাক্টর 1, ফ্যাক্টর 2, ফ্যাক্টর 3, ফ্যাক্টর 4। এটা তোমরা কেমনে মনে রাখবা? সবাই মোটামুটি জানার কথা। ফুল পরে টুপ করে, এটা সবাই মোটামুটি এটা ছন্দ দেয় আর কি, ফুল করে টুপ করে। ওকে, তাহলে বলো তো ফুল মানে কি? ফুল মানে হচ্ছে ফাইভিনোজেন, পরে মানে কি? প্রোথ্যাম্বিন, টুপ মানে কি? থ্রোম্বোপ্লাস্টিন। ঠিক আছে, আর হচ্ছে করে মানে কি? ক্যালসিয়াম। ঠিক আছে, ক্যালসিয়াম আয়ন। ক্যালসিয়াম কি নর্মাল ক্যালসিয়াম না, এটা হচ্ছে কি? ক্যালসিয়াম আয়ন। ওকে, এটা আমাদের পড়তে হবে। তাহলে 4টা নাম হচ্ছে প্রাইমারি ফ্যাক্টর, এবং এই 4টাই আমাদের রক্ত জমাট বাঁধতে লাগে। এটা সিকিউতে কিন্তু আসবে, আমরা একটু পরেই সিকিউ দেখবো। আমরা একটু পরেই সিকিউ দেখবো। এই 4টা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর: ফাইব্রিনোজেন, প্রোথ্যাম্বিন, থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন, নট ক্যালসিয়াম। এটা হচ্ছে কি? ক্যালসিয়াম আয়ন। এবার এটা ডেন্টাল আসছে। ঠিক আছে, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট আসছে যে কোন আয়ন? ক্যালসিয়াম আয়ন। আচ্ছা, টোটাল 13টা, আর হচ্ছে প্রাইমারি কয়টা? 4টা। এখানে একটা কথা বলছে যে হেপারিন যখন আহ তোমার হচ্ছে দেহের মধ্যে থাকে, তখন কিন্তু এটা কি করে? রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে। ঠিক আছে, কিন্তু যখন দেহের বাইরে চলে যায়, তখন যখন বায়ুর সংস্পর্শে আসে, তখন সেটা আর রক্ত জমাট বাঁধতে পারে না। ঠিক আছে। আচ্ছা,
আমাদের হালিমা খাতুন, হালিমা ইসলাম দেখতেছে, তারপর হচ্ছে রাব্বি হাসান দেখতেছে, মাহমুদা দেখতেছে, তারপর হচ্ছে নাইমুল ইসলাম দেখতেছে। কোভ দিচ্ছ, ঠিক আছে, এরা সবাই দেখতেছে, ভেরি গুড। যারা যারা মেনশন দিচ্ছ তাদের জন্য আমি যারা শেয়ার করতেছো তাদের জন্য কিন্তু প্রাইজ আছে, বুঝছো? আচ্ছা, প্রাইমারি হচ্ছে 4টা, ভেরি গুড। আর আমরা এখন সিকিউরিটি পড়বো, হ্যাঁ। এখানে আর বাকি যেগুলো আছে এর মধ্যে একটা লাগবে হচ্ছে 8 নাম্বারটা, এটা হচ্ছে এন্টি হিমোফিলিক ফ্যাক্টর, আর 9 নাম্বার হচ্ছে কি ক্রিসমাস ফ্যাক্টর, হ্যাঁ। এগুলোর একটু নামগুলো পড়বা, তাই হবে, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে রক্ত জমাট বাঁধার পদ্ধতি। এখন আমরা কি পড়বো? রক্ত জমাট বাঁধার পদ্ধতি, মানে রক্ত কেমনে জমাট বাঁধে। এর মধ্যে যে একটা সংজ্ঞা আছে হিমোস্টেসিস, এটা সংজ্ঞা লাগবে, এটা ক নাম্বারে তোমাদের আসতে পারে, হ্যাঁ। হিমোস্টেসিস কি? এটা হচ্ছে রক্ত নিরাময়ের উদ্দেশ্যে যে কোনো উপায়ে রক্তপাত মন্থর বা বন্ধের প্রক্রিয়ার নাম কি? হেমোস্টেসিস। হেমো মানে কি রক্ত, আর স্ট্যাটাস মানে কি স্থির, স্ট্যাটাস মানে কি বাধা দেওয়া, ঠিক আছে, বাধা পাওয়া, ঠিক আছে, বা স্থির করা, ঠিক আছে, স্থির করা, স্টেবল করা, ওকে। আচ্ছা, তাহলে হিমোস্টেসিস মানে কি? এই যে আমাদের রক্তকে কি করা, রক্তপাতকে মন্থর করা বা বন্ধ করার প্রক্রিয়ার নাম কি? হেমোস্টেসিস, ঠিক আছে। হেমোস্টেসিস মানে রক্তপাত মন্থর বা বন্ধ করা, এটা কিন্তু ক নাম্বারে আসতে পারে, ওকে। আচ্ছা, এখন এখানে 2 নম্বর পয়েন্টটা দাগাবা, আর হচ্ছে আহ এখানে এই লাইনটা দাগাবা যে প্লাজমিন এনজাইম ফাইব্রিন জালককে ধ্বংস করে। এটা এবার মেডিকেল আসলে, ঠিক আছে, মেডিকেল বা ডেন্টাল আসলে এটা, হ্যাঁ। আচ্ছা, এটা লাগবে যে প্লাজমিন এনজাইম কি করে, ফাইব্রিন জালককে ধ্বংস করে, ঠিক আছে। আচ্ছা, এই যে এটা লাগবে, রক্ত তঞ্জনকাল কত? 3 থেকে 5 মিনিট, ঠিক আছে। রক্তক্ষরণকাল কত? রক্তক্ষরণকাল হচ্ছে 1 থেকে 4 মিনিট, এটাতে 50 স্টার দাও। রক্তক্ষরণকাল কত? 1 থেকে 4 মিনিট, ঠিক আছে। রক্ত তঞ্জনকাল 3 থেকে 8 মিনিট। ক্ষরণকাল মানে যে কতখানি রক্তটা পড়তেছে, আর তঞ্জনকাল মানে কতক্ষণ সময় পর এটা মানে কতক্ষণ সময় আর কি তোমার রক্ত তঞ্জন হয়েছে আর কি, এটা, হ্যাঁ, রক্ত তঞ্জনকাল। তো তোমাদের আমি এখন দেখি, তোমাদের এখন শেখাবো আমি কেমনে আমাদের যে অনুচক্রিকা বা বিভিন্ন ধাপের মাধ্যমে, ক্লটিং ফ্যাক্টরের বিভিন্ন ধাপের মাধ্যমে আমাদের কেমনে রক্তটা জমাট বাঁধে। এটা কিন্তু তোমাদের সৃজনশীলে আসবে আসবে, ঠিক আছে। সৃজনশীলে কিন্তু খুব ইম্পর্টেন্ট, না এটা আসবে না হৃৎপিণ্ড আসবে, দুইটার একটা আসবে। তাহলে আমরা একটু সুন্দরভাবে দেখে ফেলি, তো দেখি তোমাদের আমি কেমনে শিখাই, দেখো। এই দেখো, এই দেখো, আমরা জোস ভাবে শিখবো, ঠিক আছে, একদম এখান থেকে মুখস্থ হয়ে যাবে। তোমরা কি, তোমাদের কি মনে আছে যে আমরা 4টা ক্লোটিং ফ্যাক্টর কেমনে পড়ছি? একটা হচ্ছে কি ফুল পরে, ফুল করে, টুপ করে, এটা কিন্তু আমরা পড়ে ফেলছি যে ফুল করে, টুপ করে, ঠিক আছে। ফুল মানে কি ফাইব্রিনোজেন, পরে প্রথমবিন, টতে কি টিস্যু থোমোপ্লাস্টিন, আর কি করে মানে ক্যালসিয়াম, ওকে। আচ্ছা, তো এখন দেখো আমরা এটা কেমনে পড়বো ধাপটা। তো প্রথমে মনে রাখবা, প্রথমে সিরিয়াল মনে রাখবো যে 3 2 1। আমরা সিরিয়ালটা কি মনে রাখবো? 3 2 1। প্রথমে কাজ করবে হচ্ছে টিস্যু থোম্বোপ্লাস্টিন বা থোম্বোপ্লাস্টিন, এটা হচ্ছে 3 নাম্বার, ঠিক আছে। টিস্যু থোম্বোপ্লাস্টিন, এটা নাম হচ্ছে থোম্বোপ্লাস্টিন, ওকে। আচ্ছা, 3 নাম্বার। তারপরে কাজ করবে হচ্ছে 2 নাম্বার, তারপরে কে কাজ করবে? 2 নাম্বার। তারপরে কাজ করবে হচ্ছে 1 নাম্বার। শেষ আমাদের এটা সিরিয়াল। প্রথমে কাজ করবে আমাদের 3 নাম্বার মানে কি থোম্বোপ্লাস্টিন, তারপর আমাদের কাজ করবে কি প্রোথ্যাম্বিন, তারপর আমাদের কাজ করবে হচ্ছে ফ্রাইবিনোজেন, ওকে। আচ্ছা, তো দেখো যখন কেটে যাবে, যখন আমাদের একটা জিনিস একটা স্থান কেটে যাবে, মনে করি এখান থেকে কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, ঠিক আছে, এটা আমাদের একটা রক্তনালিকা, এখানে এটা কেটে গেছে, ঠিক আছে, শরীরের এখান থেকে কেটে গেছে, কেটে যায় কি হচ্ছে, এখান থেকে রক্ত বেরোচ্ছে, এখান থেকে কি হচ্ছে, রক্ত বেরোচ্ছে। এই রক্তে কি থাকে? হেপারিন থাকে না? হেপারিন কি করে? রক্ত জমাট বাঁধা রোধ করে। কিন্তু এটা যখন বায়ুর সাথে সংস্পর্শে আসবে, বায়ুর সংস্পর্শে আসবে, তখন এটা কি হবে? এটা তখন নষ্ট হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? হেপারিনটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাচ্ছে। আর আমাদের যে আসল বস ছিল যে প্লাটিলেটস, ঠিক আছে, প্লাটিলেট কি হয়ে যাচ্ছে? প্লাটিলেট কিন্তু যখন হচ্ছে তোমার বায়ুর সংস্পর্শে আসতেছে, এটা কিন্তু কি হচ্ছে? ভেঙে যাচ্ছে। প্লাটিলেটটা কি হয়ে যাচ্ছে? প্লাটিলেটটা ভেঙে যাচ্ছে। প্লাটিলেটটা কি হচ্ছে? ভেঙে যাচ্ছে, ওকে। আচ্ছা, যখন বায়ুর সংস্পর্শে আসতেছে, তাহলে দেখো যখন প্লাটিলেটটা ভাঙতেছে আর হেপারিনটা অকেজ হয়ে যাচ্ছে, তখন আমাদের কি হচ্ছে? তখন হচ্ছে আমাদের এই যে থ্রোম্বোপ্লাস্টিন, এটা তৈরি হচ্ছে। এটা কোথায় হচ্ছে? এটা তৈরি হচ্ছে কোথায় যাচ্ছে? প্লাজমাতে যাচ্ছে, হ্যাঁ। তাহলে প্রথমে আমাদের কে তৈরি হলো? থ্রোম্বোপ্লাস্টিন। এখন থ্রোম্বোপ্লাস্টিন তো তৈরি হয়েছে, এখন থ্রোম্বোপ্লাস্টিনটা কাজ করবে কার উপর? কাজ করবে 2 নাম্বারটার উপর। আমাদের জানি 2 নাম্বারটার নাম কি? প্রোথ্যাম্বিন। এই প্রো মানে কি? প্রো মানে হচ্ছে তোমার আগের অবস্থায় আছে, এখনো সক্রিয় হয় নাই। তাহলে প্রোথ্যাম্বিনের সক্রিয় কি? থ্রম্বিন। আচ্ছা, এখন থ্রম্বিন তো তৈরি হয়েছে, এখন থ্রম্বিন কাজ করবে কার উপরে? এটার উপর কাজ করবে। এটা কয় নাম্বার? 1 নাম্বার। ফ্রাইবিনোজেন, ফ্রাইবিনোজেন থেকে কি হবে? ফ্রাইবিন। ফ্রাইবিনোজেন থেকে কি হয় বলতো? ফ্রাইবিন। দেখো ফ্রাইবিন মনোমার, মনোমার মানে একটা। মনে করো এখানে একজনের হাত কেটে গেছে, একজনের হাত কি হচ্ছে? কেটে গেছে। তাহলে দেখো এখানে রক্ত বেরোচ্ছে, রক্ত এখান থেকে বেরোচ্ছে। তাহলে তুমি যখন একটা জাল দিবা, একটা জাল দিয়ে কিন্তু কাজ হবে না, তোমার অনেকগুলো জালক তৈরি করতে হবে, অনেক জালক। তুমি যখন অনেকগুলো জালক তৈরি করবা, তখন এর মধ্যে দিয়ে কোনো আরবিসি বা ডাব্লিউবিসি, প্লাটিলেট, এগুলো এর মধ্যে দিয়ে কি হতে পারবে না, এর মধ্যে দিয়ে এগুলা বের হইতে পারবে না। তার মানে কি? রক্তটা জমাট বেঁধে গেছে, ঠিক আছে। যখন নর্মালি কাটে তখন কি হয়? তখন কিন্তু এখানে নর্মাল যখন কাটে তখন কিন্তু এখান থেকে রক্তগুলো বের হয়ে যায়, যে আরবিসি বের হয়ে যায়, ডাব্লিউবিসি বের হয়ে যায়, ঠিক আছে। যখন এটা রক্ত জমাট বাঁধে, রক্ত তঞ্জন হয়, তখন কিন্তু এগুলো বের হইতে পারে না, কারণ এখানে কি হয়েছে? এখানে জালক তৈরি হয়ে গেছে, একটা জাল বানাইছে, জালের কারণে এগুলোর আকার কিন্তু বড়। এই আকারগুলো বড় হওয়ার কারণে এগুলো এখান থেকে কি হতে পারে না? বের হইতে পারে না, ওকে। আচ্ছা,
তাহলে আমাদের কি হচ্ছে এখানে জালক তৈরি করছে, কয়টা জাল, প্রথমে হচ্ছে একটা জাল তৈরি করছে, তবে দেখলো যে একটা জাল তৈরি করে তো কোনো লাভ নাই, কারণ একটা জাল দিয়ে আমার রক্তকণিকাগুলোকে আমি আটকাইতে পারতেছি না, এজন্য অনেকগুলো জাল তৈরি করতেছে। তাহলে এই একটা জাল থেকে কি করবে, অনেকগুলো জাল তৈরি করবে, আর অনেকগুলো মানে কি, পলিমার। তাহলে এখানে করবে কি, ফ্রাইবিন পলিমার, পলিমার মানে অনেকগুলো জাল, আর মনোমার মানে কি, একটা জাল। এই যে জাল তৈরি করছে না, এরপরে কি করতেছে, এরপরে হচ্ছে রক্তটা তঞ্জন বা পিণ্ড আকারে রক্তটা জমাট পাচ্ছে, ঠিক আছে। এবং এখানে কি হচ্ছে, যে রক্তকণিকা যারা আরবিসি, তারপর ডাব্লিউবিসি, প্লাটিলেট, এগুলো কি হতে পারতেছে না, এগুলো আর বের হইতে পারতেছে না। ওকে, আচ্ছা, রক্ত তঞ্জন হচ্ছে। তাহলে আমাদের তিনটা ধাপ মনে রাখতে হবে, 3 2 1। একটা হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন, তারপর হচ্ছে কি প্রোথ্রম্বিন, তারপর হচ্ছে কি ফাইব্রিনোজেন, ফুল পরে টুপ পরে, ঠিক আছে। এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, ঠিক আছে। এর মধ্যে আমাদের সিরিয়ালটা কি হবে, সিরিয়ালটা হবে 3 2 1। ওকে, 3 2 1, ঠিক আছে। আচ্ছা, যারা বেশি পারে তাদের এখানে অ্যালাউ না, কি বলছে গে? আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, যেখানে হেপারিনের কথা লেখা আছে, যে হেপারিন কিন্তু কি করে, হেপারিন কিন্তু তোমার দেহের মধ্যে যখন থাকে তখন কি করে না, রক্ত লবণের মধ্যে থাকে, তখন রক্ত তঞ্জন হয় না, মানে কি, তখন সেটা রক্ত জমাট বাঁধায়, রক্ত জমাট বাঁধা কি করে, প্রতিরোধ করে, রক্ত জমাট বাঁধা কি কি করে, প্রতিরোধ করে। কেন কেন প্রতিরোধ করে, 4টা পয়েন্ট মনে রাখতে হবে, এটা খ নাম্বার আসতে পারে, ঠিক আছে, ঠিক আছে। 4টা পয়েন্ট মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে, আচ্ছা, ঠিক আছে, এখানে হচ্ছে মসৃণ, এই রক্তনালীর অন্তর্গত কি থাকে, মসৃণ, রক্তনালীর অন্তর্গত কি হয়ে থাকে, মসৃণ হয়ে থাকে, ঠিক আছে। এবং বাতাসের সংস্পর্শে আসার কারণে অনুচক্রিয়াগুলো কি হয় না, থ্রোম্বোপ্লাস্টিন উৎপন্ন হয় না, ফলে রক্ত তঞ্চনে কি হয় না, সূত্রপাত ঘটে না। তাহলে আমাদের মেইন পয়েন্ট হচ্ছে কি, রক্তনালীর অন্তর্গত কি থাকে, মসৃণ থাকে, এজন্য সেখানে কি হয় না, এখানে সেখানে রক্তটা জমাট বাঁধে, রক্তটা জমাট বাঁধে না, একদম নর্মাল ফ্লোতে রক্তটা কি করে চলে, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে কি থাকে, হেপারিন থাকে, এখানে কি থাকে, হেপারিন থাকে। আর আমরা জানি হেপারিনের কাজ কি, হেপারিনের কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করা। দেখো আমরা কি জানি, কোয়াগুলেন্ট মানে কি, কোয়াগুলেন্ট মানে জমাট বাঁধা। আর এন্টি কোয়াগুলেন্ট মানে কি, এন্টি কোয়াগুলেন্ট মানে হচ্ছে যাতে জমাট না বাঁধে, এন্টি মানে জমাট বাঁধার বিপরীত, এন্টি কোয়াগুলেন্ট। ওকে, আচ্ছা, ঠিক আছে, এটা মোটামুটি খ নম্বরে 2টা পয়েন্ট লিখলে হয়ে যাচ্ছে। বিশাল কেজি, আচ্ছা, সবাইকে মেনশন দিচ্ছে, ভেরি গুড। আচ্ছা, এখানে প্লাজমার সিরামের মধ্যে একটা পার্থক্য আছে, জাস্ট 4 নাম্বারটা পড়বা, যেখানে তঞ্জন ধর্ম থাকে আর সিরামে কি থাকে না, তঞ্জন ধর্ম থাকবে না। মনে রাখো, মনে করো হাত যখন কেটে যায়, দেখবা হাত যখন কেটে যায়, হাত কাটার পরে যে তোমার একটা হলুদ হলুদ জিনিস বের হয় না, ওইটা হচ্ছে তোমার সিরাম। ওকে, আচ্ছা, ওইটা হচ্ছে সিরাম। ওকে, এখানে কি না, রক্ত তঞ্জন ধর্ম থাকে না, মানে এটা রক্ত জমাট বাঁধতে পারবে না। আর যেটা রক্ত জমাট বাঁধতে পারে তার নাম হচ্ছে কি, প্লাজমা। কারণ এই রক্ত প্লাজমার মধ্যে কি থাকে, হেপারিন গুলা, তারপর হচ্ছে কোষগুলো থাকে, ঠিক আছে। আমাদের হচ্ছে যে প্লাজমা, শ্বেত রক্তকণিকা গুলো কোথায় থাকে, প্লাজমার মধ্যে থাকে। তাহলে এখানে তঞ্জন ধর্ম থাকবে, আর সিরামে তঞ্জন ধর্ম থাকবে না। এখন লিম্ফ। ওকে, লিম্ফ তোমাদের সিলেবাসে খুব একটা বেশি নাই, জাস্ট লিম্ফ সম্পর্কে, লিম্ফ কি এটা বলে হবে, ঠিক আছে। লিম্ফ কি এটা বলে হবে, আর এখানে 10% এটা বললে হবে, যে 10% লিম্ফ জিনিসটা কি হচ্ছে, কোষিক জালিকা থেকে দেহের মধ্যে বেড়ে চলে আসতেছে, ঠিক আছে। একে বলা হয় ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ওকে, এটা জাস্ট বলে হবে। আর জেনেসিস মানে তৈরি করা, তাহলে লিম্ফোজেনেসিস মানে কি, লিম্ফ তৈরি করা। ওকে, এখানে নর্মাল কি থাকে, এখানে নর্মাল লিম্ফোসাইট বেশি থাকে, 500 থেকে 75,000 পর্যন্ত লিম্ফোসাইট থাকতে পারে। তাহলে এখানে কি বেশি থাকে, এখানে হচ্ছে লিম্ফোসাইট বেশি থাকে, এবং অনুচক্রিকা কি থাকে, অনুপস্থিত থাকে, অনুচক্রিকা অনুপস্থিত থাকে। ওকে, এখানে লিম্ফোসাইট বেশি থাকে। তোমাদের এখানে সিলেবাসে এটা খুব বেশি দেয় নাই, তবে আমরা তোমাদের এই লিম্ফ জিনিসটাকে একটু শিখাই দেয়। দেখো, এটা হচ্ছে লিম্ফ, একটু বুঝাই দেয়, দেখো, এটা হচ্ছে আমাদের আর্টারি, এটা কি বলতো, এটা হচ্ছে আর্টারি আমাদের, হ্যাঁ, আমরা ব্লাড টেস্ট করি, এটা হচ্ছে আমাদের আর্টারি, ঠিক আছে। এটা হচ্ছে আর্টারি, এটার ছোট অংশকে বলা হয় আর্টারিওল। আর এটা হচ্ছে ভেনিউল বা ভেনাস, হ্যাঁ, ভেইন, ভেইন, এটা হচ্ছে কি, ভেইন বা শিরা, ঠিক আছে। এটা হচ্ছে কি ধমনী, আর্টারিওল। আর এটা হচ্ছে ভেনিউল বা শিরা বা ভেইন। ওকে, আচ্ছা, যখন আমরা আমরা তোমরা কি জানো, যে যখন এই দুইটা একসাথে মিলিত হয়, সেটা কিসের মাধ্যমে মিলিত হয়, ক্যাপিলারির মাধ্যমে, কৈশিক জালিকা বা ক্যাপিলারি, তার নাম কি বলতো, কৈশিক জালিকা বা ক্যাপিলারি, ইংলিশে বলা হয় ক্যাপিলারি বা কৈশিক জালিকা। তাহলে আমাদের কি কি, একটা হচ্ছে আর্টারি, একটা আর্টারি বা হচ্ছে তোমার ধমনী, বাংলায় রেখে দেই, আর্টারি বা ধমনী। এটা হচ্ছে ভেনিউল বা কি শিরা, শিরা, এটা হচ্ছে কি কৈশিক জালিকা। তো দেখবা, যখন এই জিনিসগুলা একটা টিস্যুর মধ্যে ঢোকে, এবং সেই টিস্যুর মধ্যে যদি অনেকগুলো কোষ থাকে, মনে করি এখানে একটা কোষ, এখানে একটা কোষ, এখানে একটা কোষ, এখানে একটা কোষ, এই টিস্যুর মধ্যে যে কোষ থাকে না, এই টিস্যুর যে কোষ থাকে, এই কোষের ফাঁকে ফাঁকে যে স্পেস থাকে, এর নাম হচ্ছে ইন্টার স্পেশিয়াল স্পেস, ঠিক আছে। ইন্টারস্টেশিয়াল স্পেস, এর নাম কি, ইন্টার স্টেশিয়াল
স্পেস, এর নাম হচ্ছে কি ইন্টারস্টেশিয়াল স্পেস। আর এই ইন্টারস্টেশিয়াল স্পেসে যে তরল থাকে তার নাম হচ্ছে ইন্টারস্টেশিয়াল ফ্লুইড, তার নাম কি ইন্টারস্টেশিয়াল ফ্লুইড। ওকে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। আর তাহলে এই যে আমাদের ধমনী আর আর্টারি যে সংযোগ স্থল, এদিকে কি থাকে, ক্যাপিলারি থাকতেছে না? এই ক্যাপিলারি থেকে যখন তরলগুলো বের হয়ে যায়, এই ক্যাপিলারি থেকে যখন তরলগুলো বের হয়ে যায়, বের হয়ে এই যে আমাদের টিস্যু স্পেস আছে না, টিস্যু স্পেস, এই যে টিস্যু স্পেস বা টিস্যুর যে কোষ, এই কোষের স্পেস, এই স্পেসে জমা হয়, তখন তার নাম কি হয়ে যায়? তখন তার নাম হয়ে যায় লিম্ফ। তখন তার নাম কি হয়ে যায়? লিম্ফ। একে কি বলা হয়? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইড গুলো কি করে, পরবর্তীতে একটা নালিকা যার নাম হচ্ছে লসিকা নালিকা, সেই লসিকা নালিকার মধ্যে হাটে হাটে ব্যাক করে। কোন নালিকা? লসিকা নালিকা। ঠিক আছে, আচ্ছা, এটা আর কি তোমাদের শর্ট সিলেবাস এই পর্যন্তই আছে। ঠিক আছে, আচ্ছা, এই যেটা, হ্যাঁ, মোটামুটি এখানে দিয়েছে এরকম, এটা আর কি। তো দেখো, দুই ধরনের লসিকা নালী আছে, বদ্ধ প্রান্ত বিশিষ্ট, একটা হচ্ছে অন্তর্মুখী, একটা হচ্ছে বহির্মুখী, এটা জাস্ট পড়বা। আর এটা মানুষের দেহে সকল লসিকা নালী প্রধানত দুটি নালীতে মিলিত হয়, একটা হচ্ছে ডান লসিকা নালী, একটা হচ্ছে থোরাসিক লসিকা নালী। দেখো বাম নাই কিন্তু, এটা হচ্ছে ডান, এটা কি থোরাসিক। তাহলে দুইটা নাম হচ্ছে ডান, এটা হচ্ছে থোরাসিক। তাহলে ডান গুলো কই কই থাকবে জানো? আমি যেগুলো দেখে দিচ্ছি ওইগুলো ডান হচ্ছে থাকবে ডান মুখের এদিকে, এটা আমাদের রাইট সাইড দিলাম, আমরা রাইট সাইড দিলাম, হ্যাঁ, রাইট সাইড। তাহলে এখানে ডান মুখ, ডান গলা, ডান বুক, ডান হাত, ঠিক আছে, এই পর্যন্ত। এখানে কি থাকবে? এখানে থাকবে আমাদের ডান লসিকা নালী, ঠিক আছে। এখানে কি থাকবে? এখানে হচ্ছে আমাদের ডান লসিকা নালী থাকবে, ঠিক আছে, ডান সাইডে, ডান মাথা, ডান গলা, ডান বুক, ডান হাত, এখানে কি থাকবে? আমাদের রাইট লসিকা নালী। আর বাকি যত কিছু আছে, বাকি যত কিছু আছে সেখানে থাকবে কি? থোরাসিক। সেখানে কি থাকবে? থোরাসিক। ওকে, তাহলে ডানের এইগুলো বাদ দেয়া বাকি যত স্থান আছে সবগুলো কি থাকবে? থোরাসিক লসিকা নালী। এগুলো তোমাদের লাগবে না, এগুলো তোমাদের শর্ট সিলেবাসে নাই। এখানে হচ্ছে 10%, এটা পড়লে হবে, শর্ট সিলেবাসে নাই এগুলা। আচ্ছা, আমরা মোটামুটি হচ্ছে তোমার রক্তটা শেষ করলাম, এখন আমরা 2 মিনিটের একটু ব্রেক, হ্যাঁ, 2 মিনিটের বা 1 মিনিটের একটু ব্রেক, তোমরা একটু নিজেদের ফ্রেশ করে নাও, বা হচ্ছে একটু শ্বাস প্রশ্বাস বেশি নিয়ে নাও। এখন আমরা হার্ট শুরু করব, কারণ হার্ট থেকে কিন্তু সৃজনশীল আসবেই আসবেই আসবেই, কোনো মিস নাই, হ্যাঁ। হার্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, সৃজনশীল আসবে। আর আমরা বিভিন্ন রোগও পড়বো, হ্যাঁ। 1 মিনিট একটু ব্রেক, ঠিক আছে। সবাই একটু দেখো যে বুঝতে পারছো কিনা আগের টপিক গুলা। ঠিক আছে, আমাদের শর্ট সিলেবাসটা আমরা একটু বের করে দিই, তোমাদের সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের শর্ট সিলেবাস, ওকে, এটা হচ্ছে আমাদের শর্ট সিলেবাস, ওকে। ওকে, ঠিক আছে, আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু জানাও তো সবাই। আমরা এখন আমাদের হার্ট যে পার্টটা আমরা এটা শেষ করবো, হ্যাঁ। সবাই একটু বন্ধুদের মেনশন দিয়ে দাও, আবার আমরা এখন হার্টটা শেষ করবো।
ওকে, ঠিক আছে। দেখো মানুষের হৃৎপিণ্ডের গঠন। ওকে, এটা তোমাদের গ নাম্বারে আসবে, ঠিক আছে, শর্ট সিলেবাসে আছে। আমরা জিনিসগুলো একটু দেখি। দেখো হার্ট, এটা হচ্ছে হার্ট, এটা হচ্ছে কি আমাদের হার্ট। তার আগে আমরা দেখি হার্টটা কেমনে থাকে। দেখো হার্টটা এমনি থাকে। এটা হচ্ছে আমাদের দুদিকে কি থাকে, হার্টের দুদিকে কি থাকে, হার্টের দুদিকে কি থাকে, ফুসফুস। এটা হচ্ছে রাইট লাং, এটা হচ্ছে লেফট লাং, এ দুটো হচ্ছে কি ফুসফুস। হার্টের দুদিকে কি থাকে, হার্টের দুদিকে থাকে হচ্ছে ফুসফুস। আর মাঝখানে কি থাকে, মাঝখানে থাকে হার্ট, ঠিক আছে, মাঝখানে থাকে হার্ট, মাঝখানে কি থাকে, হার্ট থাকে। আর দুদিকে কি থাকে, ফুসফুস থাকে, ঠিক আছে। ফুসফুস হচ্ছে দুইটা, হার্ট কয়টা, একটা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হার্ট। দেখো এটা হচ্ছে আমাদের কি হার্ট। ওকে, আচ্ছা, তো দেখো হার্ট, এটা হচ্ছে হার্ট। হার্টে দেখবা আহ এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হার্টে প্রবেশ করে এখান দিয়ে। এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা নাম হচ্ছে কি রাইট অ্যাট্রিয়াম। আমরা একটু অন্য কালার, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে কি রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে কি লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। হার্টের কয়টা প্রকোষ্ঠ, চারটা, একটা রাইট অ্যাট্রিয়াম, একটা লেফট অ্যাট্রিয়াম, একটা রাইট ভেন্ট্রিকল, একটা লেফট ভেন্ট্রিকল। ওকে, আচ্ছা। আর এই যে যেগুলো দেখতেছো না, এগুলো হচ্ছে কি দরজা, এগুলো হচ্ছে কি দরজা, ঠিক আছে, এগুলো প্রবেশ পথ। এখান দিয়ে কি হচ্ছে, এখান দিয়ে, আচ্ছা এটা হবে না, এটা হবে না, এটা আর হচ্ছে এটা, হ্যাঁ, তিনটা। এই উপরে আমাদের মাথার থেকে যে রক্তগুলো আসে, এগুলো কোথা দিয়ে প্রবেশ করে, হার্টের মধ্যে সুপিরিয়র ভেনা কাভা দিয়ে, ঠিক আছে। আমাদের শরীরের নিচের যে রক্তগুলা, ওগুলো কোথা দিয়ে প্রবেশ করে, ওগুলো প্রবেশ করে হচ্ছে আমাদের এই যে ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে। কোথা দিয়ে প্রবেশ করে, ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে। ওকে, সবগুলো কি যুক্ত রক্ত, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। তাহলে এটার নাম হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। এখান থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আমাদের হার্টের মধ্যে ঢুকতেছে, আবার এখান থেকে কি ঢুকতেছে, এখান থেকেও কার্বন ডাই অক্সাইড যুক্ত আমাদের হার্টের মধ্যে ঢুকতেছে। এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। মানে আমাদের হার্টের নিচের যে অংশ আছে, সেখান থেকে যে আমাদের হার্টের নিচের যে অংশটা আছে, সেখান থেকে যে রক্তটা কার্বন ডাই অক্সাইড যুক্ত যখন ঢোকে, তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা চারটা প্রকোষ্ঠ। এখন দেখবা হার্টের যে রাইট ভেন্ট্রিকল আছে, এখান থেকে একটা আর্টারি ওঠে, যার নাম হচ্ছে পালমোনারি আর্টারি, যার নাম কি হচ্ছে কি পালমোনারি আর্টারি। তাহলে দুই ফুসফুসে কি হবে, দুইটা পালমোনারি আর্টারি। এটা হচ্ছে দুইটা পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি মানে কি, পালমোনারি মানে কি ফুসফুস, পালমোনারি মানে হচ্ছে ফুসফুস। ওকে, আচ্ছা, তাহলে পালমোনারি আর্টারি কই যাবে, ফুসফুসে যাবে। আচ্ছা, ঠিক আছে, এটা মোটামুটি হার্টের গঠন। আর হার্টের যে লেফট ভেন্ট্রিকল আছে, এখান থেকে একটা জিনিস ওঠে, ঠিক আছে, যার নাম হচ্ছে কি, যার নাম হচ্ছে অ্যাওর্টা, যার নাম কি অ্যাওর্টা। এটা কি করে, সারা দেহে পিছন দিক দিয়ে বের হয়ে যায়, ঠিক আছে, সারা দেহে কি হয়, সারা দেহে এটা রক্ত সাপ্লাই দেয়। এটা আমরা খুব সহজ একটা চিত্র দেখবো, যেটা হচ্ছে তোমাদের রক্ত সংবহন তন্ত্রের সময় আঁকাইতে হবে, ঠিক আছে, ওইটা আমরা একটু দেখবো। এটা হচ্ছে হার্টের লম্বচ্ছেদ দিছে এখানে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, প্রথমে এটা লাগবে যে হার্ট হচ্ছে এক ধরনের পাম্পিং যন্ত্র। হার্ট হচ্ছে এক ধরনের কি পাম্পিং যন্ত্র। এখানে সংখ্যা দেওয়া আছে যে কতবার হয়, এগুলো একটু এমসিকিউর জন্য আসতে পারে। হার্ট কোথায় অবস্থান করে, এটা হচ্ছে হার্টের অ্যাপেক্স অবস্থান করে হচ্ছে পঞ্চম পাঁজরের ফাঁকে। এবং অবস্থান করে কোথায়, মিডিল মিডিস্টারনামে। আমরা চিত্র দেখলাম না, হার্ট কোথায় অবস্থান করে, মিডিল মিডিস্টারনামে। ওকে, এই যে হার্ট এখানে অবস্থান করে, মাঝখানে অবস্থান করে, ঠিক আছে। হার্ট কোথায় অবস্থান করে, মাঝখানে অবস্থান করে, মিডিল মিডিস্টারনাম। ওকে, আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে আমাদের বইতে হার্ট দিছে। তো দেখো আমাদের এখানে কি কি লাগবে, আগে আমরা পড়ি। আকার আকৃতির মধ্যে কি লাগবে, এটা দৈর্ঘ্য লাগবে। হার্টের দৈর্ঘ্য কত, হার্টের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। কত, 12 সেন্টিমিটার। আমাদের 12 সেন্টিমিটার আর কি কি আছে, বৃক্ক কিন্তু কি, বৃক্ক কিন্তু হচ্ছে কি 12 সেন্টিমিটার। তাহলে হার্টও 12 সেন্টিমিটার, বৃক্ক হচ্ছে কি 12 সেন্টিমিটার। হ্যাঁ, তার মানে হচ্ছে দৈর্ঘ্য থেকে হার্টের দৈর্ঘ্য কত, 12 সেন্টিমিটার। হার্টের আবরণের নাম কি, এটা কালকে আমি পরীক্ষায় দিব, এবং এটা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন, যে হার্টের আবরণের নাম হচ্ছে কি পেরিকার্ডিয়াম। হার্টের আবরণের নাম হচ্ছে কি পেরিকার্ডিয়াম। পেরি মানে হচ্ছে চারদিকে, আর কার্ডিয়াম মানে হচ্ছে হৃৎপিণ্ড। তাহলে হৃৎপিণ্ডের আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এটা 10 স্টার দাও। হৃৎপিণ্ডের আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। ওকে, তো সিরাস পেরিকার্ডিয়াম, এটা হচ্ছে প্যারাটাল পেরিকার্ডিয়াম। আর এর মধ্যে থাকে হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। এর মধ্যে কি থাকে, পেরিকার্ডিয়াল ফ্লুইড। পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে পেরিকার্ডিয়াল ফ্লুইড কই থাকে, অ্যান্সার হচ্ছে কি হৃৎপিণ্ড। পেরিকার্ডিয়াল ফ্লুইড কই থাকে, অ্যান্সার হচ্ছে কি হৃৎপিণ্ড। পেরিকার্ডিয়াল ফ্লুইড কই থাকে, অ্যান্সার হচ্ছে কি হৃৎপিণ্ড। ওকে, আচ্ছা, এমসিকিউ এর জন্য এগুলো, হ্যাঁ। তবে ওয়াল বা পেশি, তিন ধরনের পেশি থাকে। একটা হচ্ছে আচ্ছা, এখানে যে পেশি আছে না, এর নাম হচ্ছে হৃৎপেশি। তাহলে হৃৎপিণ্ডের যে পেশির নাম কি, হৃৎপিণ্ডের পেশির নাম হচ্ছে হৃৎপেশি। হৃৎপিণ্ডের পেশির নাম কি হৃৎপেশি। এবং এখানে একটা কোশ্চেন আসে যেটা ইউনিভার্সিটিতে আসে, এটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক, ঠিক আছে। পরীক্ষায় আসে যে ইন্টার ক্যালিটেড ডিস্ক কই থাকে, ইন্টার ক্যারেটেড ডিস্ক কোন পেশির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বা কই থাকে, অ্যান্সার হচ্ছে কি হৃৎপিণ্ড। ওকে, আচ্ছা, এটা একটু পড়বা। হৃৎপেশির উদাহরণ হচ্ছে কি ইন্টার ক্যারেটেড ডিস্ক। তো এটার স্তর হচ্ছে তিনটা, একটা হচ্ছে এপিকার্ডিয়াম, একটা হচ্ছে মায়োকার্ডিয়াম, একটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এর মধ্যে এই মায়োকার্ডিয়ামটা এইচএসসি তে আসছে।
মায়োকার্ডিয়াম কি আসছে? মায়োকার্ডিয়াম এইচএসসি তে আসে যে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে ভূমিকা রাখে কে? অ্যান্সার হচ্ছে কি মায়োকার্ডিয়াম। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে ভূমিকা রাখে কি? অ্যান্সার হচ্ছে কি মায়োকার্ডিয়াম, মানে মাঝখানে একটা সংকোচন প্রসারণে ভূমিকা রাখে। ওকে, এটা কর্পটিকাকে ধরে রাখে, এটা হচ্ছে বাইরের স্তর, ঠিক আছে, এটা হচ্ছে কি সর্ব বাইরের স্তর। এপি মানে কি বাইরের, হ্যাঁ এপি বাইরের দিকে, মায়া মানে হচ্ছে মাঝখানের স্তর, এটা হচ্ছে সংকোচন প্রসারণে ভূমিকা রাখে, এটা ইন্টারমিডিয়েট আসছিল। হ্যাঁ হীরামণি লেখছে ট্রাকিয়া বৃক্ক বার সেন্টিমিটার, ভেরি গুড। আচ্ছা, এখন হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয় প্রকোষ্ঠ? 4 প্রকোষ্ঠ। এখন ডান অ্যাট্রিয়ামে কি কি আসে, যে আমরা যেগুলো বললাম, যে সুপিরিয়র ভেনা কাভা, তারপর হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, এখান থেকে হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড। এটা কিন্তু 100 স্টার দাও, পরীক্ষায় বারবার আসে যে সাইনোঅ্যাট্রিয়াল নোড বা এসএ নোড, পরীক্ষায় আসে যে এসএ নোড বা সাইনোঅ্যাট্রিয়াল নোড এটা কোথায় থাকে? এসএ নোড বা সাইনোঅ্যাট্রিয়াল নোডটা কোথায় থাকে? আনসার হচ্ছে কি রাইট অ্যাট্রিয়াম। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে একটু স্ট্রাকচারটা দেখো হার্টের। তো দেখ এটা হচ্ছে আমাদের সরি, আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম। ওকে, এটা রাইট অ্যাট্রিয়াম। ওকে, আচ্ছা এখন দেখো এই যে একটা জিনিস আছে, এর নাম হচ্ছে ট্রাইকাসপিড কর্পটিকা। এর নাম কি? ট্রাইকাসপিড কর্পটিকা। এইটা যেটার মাধ্যমে মাংসপেশির সাথে যুক্ত আছে এর নাম হচ্ছে কর্ডি টেন্ডনি। এর নাম কি? কর্ডি টেন্ডনি। ওকে, আর এই যে পেশিগুলো আছে না, পেশি পেশি আছে না বিভিন্ন পেশি, এর নাম কি? এর নাম হচ্ছে প্যাপিলারি পেশি। পেশির নাম হচ্ছে প্যাপিলারি পেশি। আর যেগুলা সুতার মতো আছে না, যে সুতার মতো জিনিস দ্বারা এগুলা যুক্ত আছে পেশির সাথে, তার নাম হচ্ছে কর্ডি টেন্ডনি। তার নাম হচ্ছে কি? কর্ডি টেন্ডনি। তোমরা জানো যে ডান সাইডে কি থাকে? এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটার নাম হচ্ছে কি আর এ রাইট অ্যাট্রিয়াম, এটার নাম হচ্ছে কি রাইট ভেন্ট্রিকল। তোমরা জানো রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মধ্যে কি থাকে? কর্পটিকা। কোন কর্পটিকা? ট্রাইকাসপিড কর্পটিকা। আর তোমরা জানো যে লেফট অ্যাট্রিয়াম আর হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, আর এখানে থাকে কি লেফট অ্যাট্রিয়াম। আর লেফট ভেন্ট্রিকল আর লেফট অ্যাট্রিয়ামের মধ্যে যে কর্পটিকা থাকে এর নাম হচ্ছে কি বাইকাসপিড কর্পটিকা। বাইকাসপিড কর্পটিকাটা যে কতবার ইউনিভার্সিটিতে আসে আর এইচএসসি তে আসে, অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা তোমাদের 10 স্টার। হ্যাঁ, বাইকাসপিড, এটা হচ্ছে ট্রাইকাসপিড। ডান দিকে ট্রাইকাসপিড, বাম দিকে বাইকাসপিড, এটার অপর নাম হচ্ছে মাইট্রাল কর্পটিকা। তাহলে বাইকাসপিড কর্পটিকার অপর নাম হচ্ছে কি? মাইট্রাল কর্পটিকা। ওকে, বাইকাসপিডের অপর নাম হচ্ছে কি? মাইট্রাল কর্পটিকা। এটা কিন্তু অনেকবার আসে পরীক্ষা। ওকে, আচ্ছা আশা করি তোমরা এটার মোটামুটি গঠন বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমাদের এই লেফট ভেন্ট্রিকল থেকে কি উঠতেছে? এই যে আমাদের এটা হচ্ছে কি উঠতেছে? এই অ্যাওর্টা উঠতেছে, এর নাম হচ্ছে অ্যাওর্টা। ঠিক আছে, আচ্ছা এখানে 3টা ভাগ থাকে, এই আলোচনা করতেছে। বাম সাবক্লেভিয়ান ধমনী, ক্যারোটিড ধমনী। ওকে, এই দুইটা। এখানে আরেকটা ওঠে, 3টা ওঠে, এটা হচ্ছে বি সি এস। ঠিক আছে, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, তারপর হচ্ছে ক্যারোটিড, আর হচ্ছে কি সাবক্লেভিয়ান। ওকে, 3টা আর কি। বাম ভেন্ট্রিকল কি কি থাকে? পালমোনারি, ফুসফুসের শিরা, এটা লাগবে না এরকম, এইটা লম্বচ্ছেদ লাগবে। গ নাম্বার তোমরা পারলে আমার যে ইমার্জিং স্টাডি যে গ্রুপটা আছে এই গ্রুপে তোমরা চিত্রটা আঁকা তোমরা হচ্ছে একটু পোস্ট করতে পারো, হ্যাঁ এখান থেকে। আচ্ছা, হৃৎপিণ্ডের কর্পটিকা সমূহ এখানে দেখো, একটা হচ্ছে সেমিলুনার। সেমিলুনার মানে হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির। সেমিলুনার কারা কারা আছে? সেমিলুনার আছে 4টা, অ্যাওর্টিক, পালমোনারি, থিবিসিয়ান আর হচ্ছে করোনারি। এই 4টা হচ্ছে কি? এই 4টা হচ্ছে সেমিলুনার। ঠিক আছে, আর 2 জিলিময় কোনটা আছে? বাইকাসপিড বা মাইটাল। আর 3 জিলিময় কোনটা আছে? ট্রাইকাসপিড। ওকে, আচ্ছা তাহলে এই কোনটা কোথায় অবস্থান করতেছে এটা লাগবে, বৈশিষ্ট্য লাগবে। ওকে, আচ্ছা তোমাদের আমি এক রক্ত সংবহন তন্ত্র একটু শেখাবো এখন, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা পার্ট হচ্ছে রক্ত সংবহন তন্ত্র শেখাবো, এর পাশাপাশি তোমাদের আমি কর্পটিকা গুলো শিখাই ফেলবো। দেখো এটা একটা হার্ট, শুধু হার্ট আগাই। ওকে, এটা একটা হার্ট, আমরা এটার নাম হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটার নাম হচ্ছে কি রাইট ভেন্ট্রিকল। লেফট অ্যাট্রিয়াম, এটার নাম হচ্ছে লেফট ভেন্ট্রিকল। ওকে, আর এই দুদিকে আমরা কি দেখলাম? 2টা ফুসফুস। ওকে, এই দুদিকে কি আঁকলাম আমরা? 2টা ফুসফুস আঁকলাম, লাং। তো দেখো তোমাদের একদম এটা হচ্ছে ঘ নম্বরে আসবে। হ্যাঁ, তোমরা এভাবে চিত্র আঁকলে হবে বোঝানোর জন্য, দেখো অনেক সহজ। আর লম্বচ্ছেদ আসলে আগের চিত্রটা দিবা। দেখো আমাদের শরীরে রাইট অ্যাট্রিয়ামে 3 জায়গা থেকে রক্ত আসে, 3 জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসে। একটা হচ্ছে বুকের উপর থেকে, মানে কি মাথা থেকে গলা থেকে কোথায় আসে রক্ত আসে, এর নাম হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। আর নিচ থেকে আসে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা।
আর হৃৎপিণ্ডের নিজের যে রক্ত এর নাম হচ্ছে করোনারি সাইনাস, সিএস, করোনারি সাইনাস। তো এই তিনটা থেকে কি ধরনের রক্ত আসে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। কি যুক্ত রক্ত? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। ওকে, আচ্ছা। তো এখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসতেছে, এই রক্তটা রাইট অ্যাট্রাম থেকে কোথায় যাবে? রাইট ভেন্ট্রিকলে গেল, রাইট ভেন্ট্রিকলে গেল। দেখো এই রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মধ্যে একটা কপাটিকা থাকে, এই কপাটিকার নাম কি বলো তো? এই কপাটিকার নাম কি? এই কপাটিকার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। আমরা একটু পড়ছি যে ডানের হচ্ছে ট্রাইকাসপিড, আর বাইরের দিকে কে থাকে? বাইরের দিকে হচ্ছে বাইকাসপিড। এখানে কি থাকবে? বাইরের দিকে বাইকাসপিড বা মাইটাল, আর ডানের দিকে ট্রাইকাসপিড। আচ্ছা, তো এই দুই দিকে ফুসফুস থাকে। তো দেখো হৃৎপিণ্ড থেকে যারা বের হয় এদের নাম হচ্ছে কি? এদের নাম হচ্ছে ধমনী। যেহেতু এটা হৃৎপিণ্ড থেকে বের হয়েছে এবং ফুসফুসের মধ্যে ঢুকছে, এর নাম হচ্ছে পালমোনারি ধমনী। আচ্ছা, এটা কি করতেছে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাচ্ছে। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাওয়ার পরে এটা কি করতেছে? আমরা ফুসফুস কি করে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বের করে দেয়, আর অক্সিজেন যুক্ত রক্ত গ্রহণ করে, মানে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড কি করে দেয়? বের করে দেয়। তো অক্সিজেন গ্রহণ করছে না, তো এখন কি করবে? এই অক্সিজেন যুক্ত রক্ত কোথায় আসবে? অক্সিজেন যুক্ত রক্ত এই লেফট অ্যাট্রিয়ামে আসবে। কোথায় আসবে? লেফট অ্যাট্রিয়ামে। লেফট অ্যাট্রিয়ামে কি আসলো? অক্সিজেন যুক্ত রক্ত আসলো। অক্সিজেন যুক্ত রক্ত কোথায় আসলো? লেফট অ্যাট্রিয়ামে। এখন লেফট অ্যাট্রিয়াম আসার পর এটা কোথায় যাবে? এটা কোথায় যাবে? লেফট ভেন্ট্রিকলে। ওকে, আর এই লেফট ভেন্ট্রিকল থেকে কি হবে? সারা দেহে চলে যাবে। সারা দেহের কোথায় যাবে? বিভিন্ন টিস্যু, কোষ, এগুলোতে যাবে। সারা দেহের বিভিন্ন টিস্যু, কোষে যাবে। এখন টিস্যুর মধ্যে, কোষের মধ্যে যখন অক্সিজেন ঢোকে, বের হয় কি? বের হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড গুলো আবার আস্তে আস্তে কি করতেছে? আস্তে 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 হার্টে ব্যাক করতেছে। মাথার উপরে থাকলে সুপিরিয়র ভেনা কাভা দ্বারা, নিচে বুকের উপরে থাকলে সুপিরিয়র ভেনা কাভা, নিচে থাকলে ইনফেরিয়র ভেনা কাভা, আর হৃৎপিণ্ডের নিজের রক্ত কি করোনারি সাইনাসের মাধ্যমে আবার রাইট অ্যাট্রিয়ামে ব্যাক করতেছে, আবার এখানে আসতেছে, আবার বের হচ্ছে, আবার এখানে ঢুকতেছে, এই আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রক্ত সংবহন তন্ত্র, সার্কুলেশন। ঠিক আছে, এটার নাম হচ্ছে অ্যাওর্টা। এটার নাম কি? অ্যাওর্টা। ওকে, আচ্ছা, বা মহাধমনী আর কি। ঠিক আছে, তাহলে অ্যাওর্টা কি করতেছে? সারা দেহে রক্ত দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। তাহলে কপাটিকার নাম বলো তো? এখানে কোন কপাটিকা থাকবে? এখানে হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা। এখানে কোন কপাটিকা? অ্যাওর্টিক কপাটিকা। ঠিক আছে, আচ্ছা। তারপর এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে ইনফিরিয়র মানে ইউস্টেশিয়ান কপাটিকা। এখানে থাকবে হচ্ছে থিবেসিয়ান বা করোনারি কপাটিকা। ওকে, আচ্ছা। এখানে থাকবে কি? এখানে থাকবে হচ্ছে পালমোনারি কপাটিকা। ঠিক আছে, আচ্ছা। এই তো টোটাল 6টা কপাটিকা আর কি। আচ্ছা, এখানে কপাটিকা গুলো আছে, হ্যাঁ? কোন কপাটিকা কোথায় থাকে আমরা কিন্তু দেখলাম। ওকে, 5 স্টার। এই যে আমরা এটা শিখে ফেলছি। ঠিক আছে, আচ্ছা। এখানে একটা লাইন আছে, দেখো এটা ক নম্বরে আসে। এটা ক নম্বরে আসে, ঢাকা ইউনিভার্সিটি রিটেন আসছে যে হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় কি? সিস্টল। মানে ওকে দ্বন্দ্বের সাথে সিস্টল, দ্বন্দ্বের সাথে সংকোচন। আর প্রসারণকে কি বলা হয়? প্রসারণকে বলা হয় ডায়াস্টল। ওকে, ক নম্বরে আসবে এটা। আচ্ছা, তারপর হচ্ছে কার্ডিয়াক চক্র। এখান থেকে তোমাদের সিলেবাসে জাস্ট আছে হচ্ছে সময়কালটা লাগবে। দেখো প্রতি মিনিটে যদি 75 বার হার্টবিট হয়, ঠিক আছে, তাহলে আমাদের 75, তাহলে প্রতি মিনিট মানে কি 60 সেকেন্ড, তাহলে কত হচ্ছে? 0.8 সেকেন্ড। তাহলে আমাদের হৃদচক্রের স্থায়িত্বকাল কত? 0.8 সেকেন্ড। এখানে যেটা লাগবে, সময়কালটা লাগবে। হ্যাঁ, যে ডায়াস্টলের অ্যাট্রিয়ামের সময়কাল কত, সিস্টলের অ্যাট্রিয়ামের সময়কাল কত, ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময়কাল কত, ভেন্ট্রিকলের সিস্টলের সময়কাল কত। এটা 10 স্টার। হ্যাঁ, এটা লাগবে এমসিকিউতে। আবার কোথায় লাভ সৃষ্টি হচ্ছে, কোথায় ডাব সৃষ্টি হচ্ছে, মনে রাখবা যে ডাব, ডাব মানে ডায়াস্টল, ডাব মানে কি? ডায়াস্টল। ঠিক আছে, ডাব হচ্ছে কি? ডায়াস্টল। আর লাভ হচ্ছে সিস্টল। এখানে একটা লাইন আছে যে ডান অ্যাট্রিয়ামের সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে সংকোচনের সূত্রপাত ঘটে। 50 স্টার দাও। তাহলে আমাদের প্রথম কোশ্চেন যে সাইনোঅ্যাট্রিয়াল নোড কোথায় থাকে? ডান অ্যাট্রিয়ামে। কোথায় থাকে? ডান অ্যাট্রিয়ামে। এটা কি করে? সংকোচনের সূত্রপাত ঘটায়। ঠিক আছে, আচ্ছা। এখানে হার্টের মায়োজনিক নিয়ন্ত্রণ, মানে কেমনে হার্টটা নিয়ন্ত্রণ করতেছে। এখানে আমাদের যে সাইনোঅ্যাট্রিয়াল নোড এটা লাগবে, এটা সম্পর্কে খ নম্বরে কোশ্চেন আসছে যে সাইনোঅ্যাট্রিয়াল নোডকে কেন প্রাকৃতিক পেসমেকার বলা হয়। ঠিক আছে,
পালমোনারি শিরার কাজ কি? একজন কোশ্চেন করছে, পালমোনারি শিরার কি কাজ? পালমোনারি শিরা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুস থেকে কি হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে নিয়ে আসতেছে। কোথায় নিয়ে আসতেছে? লেফট অ্যাট্রিয়ামে। ওকে, আচ্ছা। এসএনকে কি বলা হয়? পেসমেকার বলা হয়, কারণ এটা কি করে? উত্তেজনার তরঙ্গ এখানে সৃষ্টি হয় এবং পরবর্তীতে বিভিন্ন উদ্দীপনা হিসেবে কাজ করে। এসএ নোট, হ্যাঁ, এখান থেকে সিগন্যালের শুরু হয়। এটা খ নম্বরে লাগবে, সাইনেট্রাল নোট। আচ্ছা, এসএ নোট থেকে উদ্দীপনা সৃষ্টি হওয়ার পর কোথায় যায়? এভি নোটে যায়। আচ্ছা, এই চিত্রটা দেখলে আমরা বুঝতে পারবো। দেখো, প্রথমে আমাদের উদ্দীপনা সৃষ্টি হচ্ছে কোথায়? এসএ নোটে। এসএ নোট থেকে কোথায় যাচ্ছে? এভি নোটে। এই যে এভি নোট, এভি নোটে। তবে এভি নোটের পর কোথায় যাচ্ছে? বান্ডেল অফ হিস। বান্ডেল অফ হিসের পর কোথায় যাচ্ছে? পার্কিন্স ফাইবার। এই চিত্রটা একটু দেখবা। তাহলে প্রথম হচ্ছে এখানে এসএ নোট। তাহলে এসএ নোট কোথায় অবস্থান করে? রাইট অ্যাট্রিয়ামে। ওকে, এসএ নোট কোথায় অবস্থান করে? রাইট অ্যাট্রিয়ামে। তাহলে এসএ নোট থেকে সংকেতগুলো আস্তে আস্তে কোথায় যাচ্ছে? সারা দেহে ছড়িয়ে পড়তেছে না, সরি, সারা হৃৎপিণ্ডে কি হচ্ছে? ছড়িয়ে পড়তেছে। তাহলে এটা কোথায় আসতেছে? আস্তে আস্তে এভি নোটে আসতেছে। এই যেখানে এভি নোট, এভি নোট থেকে কোথায় যাচ্ছে? আস্তে আস্তে যাচ্ছে হচ্ছে বান্ডেল অফ হিস আকারে। কোথায় যাচ্ছে এটা? এই যে আমাদের ভেন্ট্রিকলের দেওয়ালে চলে যাচ্ছে। কি হিসেবে? পার্কিন্স ফাইবার বা পার্কিন্স তন্তু হিসেবে। তোমাদের এইচএসসি তে যে এমসিকিউটা বারবার আসে সেটা হচ্ছে এটা, সিরিয়ালটা এসএ নোট, এভি নোট, পার্কিন্স ফাইবার আর বান্ডেল অফ হিস। 10 স্টার দাও, ঠিক আছে? এটা এখানে এইচএসসি থেকে বেশি আসে এমসিকিউটা। এসএ নোট, এভি নোট, বান্ডেল অফ হিস, পার্কিন্স ফাইবার। ওকে, লাগবে, এইচএসসি তে লাগবে। এখানে দুটো পার্থক্য দিচ্ছে, এটা লাগবে না, ঠিক আছে? রিডিং পড়বে আর কি। এসএ নোটকে বলা হয় প্রাকৃতিক পেসমেকার, আর এভি নোটকে বলা হয় কি? ছন্দ নিরামক বা সংরক্ষক পেসমেকার। রিজার্ভার বা সংরক্ষক, হ্যাঁ, রিজার্ভার সংরক্ষক আর কি পেসমেকার। এখন বলছে রক্তচাপ নির্ণয়ে ব্যারো রিসেপ্টরের ভূমিকা। মনে করো একজনের রক্তচাপ খুব বেড়ে গেছে, তো আমাদের শরীর সেটা কিভাবে হ্যান্ডেল করতেছে? বা একজনের রক্তচাপ খুবই কমে গেছে, তো আমাদের শরীর সেটা কিভাবে হ্যান্ডেল করতেছে? রক্তচাপ বাড়লে কি হবে আর রক্তচাপ কমলে কি হবে, এটা হচ্ছে এখানকার পড়া। রক্তচাপ বাড়লে কি হবে, কমলে কি হবে। আচ্ছা, তার আগে আমাদের জানতে হবে যে রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? স্ফিগমোম্যানোমিটার। ডাক্তাররা যে ইউজ করে আর কি, যেটা স্ফিগমোম্যানোমিটার। তো দেখো, যদি রক্তচাপ বেশি, নর্মাল ভ্যালু কত? 80 আর 120 নর্মাল ভ্যালু, ঠিক আছে? যদি 80 বা এই ভ্যালু থেকে যদি কমে যায় তাকে বলা হয় নিম্ন রক্তচাপ, আর যদি বেড়ে যায় তাকে বলা হয় কি? উচ্চ রক্তচাপ। ওকে, তাহলে মিনিমাম কত? স্ট্যান্ডার্ড হচ্ছে 80 বা 120। ব্যারো রিসেপ্টরের ভূমিকা এখানে দুইটা আছে, একটা হচ্ছে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, একটা হচ্ছে নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। তো উচ্চচাপ ব্যারো রিসেপ্টর কিভাবে আমাদের যে রক্তের চাপ এটা নিয়ন্ত্রণ করে, আর নিম্নচাপ ব্যারো রিসেপ্টর কেমনে নিয়ন্ত্রণ করে আমরা এটা শিখবো। তার আগে আমাদের শিখতে হবে যে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর কই থাকে। অনুপস্থ অ্যাওরটিক আর্চ, ডান ও বাম অ্যাওরটিক সাইনাস। এটা হচ্ছে ক্যারোটিক সাইনাস, এটা হচ্ছে অ্যাওরটিক আর্চ। তো এই অ্যাওরটিক আর্চ কোথায় আর ক্যারোটিক সাইনাস কোথায়? এই যে দেখতেছো না, একটা বাঘ হৃৎপিণ্ড থেকে কি উঠছে? অ্যাওরটা উঠতেছে না? অ্যাওরটা ওঠার ফলে একটা বাঘ আছে না, বাঘ, এটার নাম হচ্ছে আর্চ। এর নাম কি? আর্চ। নাম হচ্ছে অ্যাওরটিক আর্চ। অ্যাওরটা কিন্তু এভাবে বের হয়, ব্যাকে বের হয়, ঠিক আছে? সারা দিয়ে চলে যাচ্ছে না বেঁকে বেঁকে, এর নাম হচ্ছে অ্যাওরটিক আর্চ। আচ্ছা, আর ক্যারোটিক সাইনাস কোনটা? এই যে এখান থেকে যে একটা জিনিস বের হচ্ছে, ঠিক আছে, এই যে মাথার দিকে চলে যাচ্ছে না একটা ধমনী, এর নাম কি? এর নাম হচ্ছে ক্যারোটিড। আর এখানে এর নাম হচ্ছে ক্যারোটিড সাইনাস। ওকে, আচ্ছা, ওকে, ক্যারোটিড ব্লাড রিসেপ্টর। এখন দেখো এটা কিভাবে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করতেছে, দেখো এইটা একটু আমাদের শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কোথায় কোথায় থাকে আমরা এটা পড়লাম। এখন নিম্নচাপ কোথায় কোথায় থাকে আমরা এটা পড়লাম। নিম্নচাপের অপর নামগুলো একটু জানো। একটা হচ্ছে নিম্নচাপ ব্যারো রিসেপ্টর, তারপর হচ্ছে আয়তন ব্যারো রিসেপ্টর। এটার আরো কিছু নাম আছে, লিখে নাও। এটা হচ্ছে কার্ডিও পালমোনারি ব্যারো রিসেপ্টর। পালমোনারি ব্যারো রিসেপ্টর একটা নাম। আরেকটা নাম হচ্ছে আর হচ্ছে অ্যাট্রিয়াল বায়োরিসেপ্টর। হ্যাঁ, লিখে এখানে অ্যাট্রিয়াল বায়োরিসেপ্টর, অ্যাট্রিয়াল বায়োরিসেপ্টর। তাহলে তিনটা নাম, একটা হচ্ছে অ্যাট্রিয়াল বায়োরিসেপ্টর, একটা হচ্ছে কার্ডিওপালমোনারি বায়োরিসেপ্টর, একটা হচ্ছে কি? আয়তন বায়োরিসেপ্টর। এটা হচ্ছে তিনটা নাম। ওকে, আচ্ছা, আর আমাদের যে উচ্চচাপ বায়োরিসেপ্টর এটা নাম কি? উচ্চচাপ বায়োরিসেপ্টরের অপর নাম কি? এটা আমি কালকে পরীক্ষা দিতে পারি তোমাদের। হ্যাঁ, উচ্চচাপ বায়োরিসেপ্টরের অপর নাম হচ্ছে আর্টারিয়াল বায়োরিসেপ্টর। এটা বইতে নাই, হ্যাঁ, লিখে নাও, আর্টারিয়াল ব্যারোরিসেপ্টর। তাহলে উচ্চচাপ ব্যারোরিসেপ্টরের অপর নাম হচ্ছে কি? আর্টারিয়াল ব্যারোরিসেপ্টর, কারণ এখানে আর্টারি দিয়ে বের হচ্ছে। দেখো যেগুলো আর্টারি না, হৃৎপিণ্ড থেকে যেটা বের হয় তার নাম কি? তার নাম হচ্ছে কি? আর্টারি বা ধমনী। ওকে, এর নাম হচ্ছে আর্টারিয়াল বা ধমনী ব্যারোরিসেপ্টর। ওকে, আর এটার নাম তিনটা। এটা হচ্ছে অ্যাট্রিয়াল, আর্টারিয়াল না, এটা অ্যাট্রিয়াল, এটা হচ্ছে আয়তন, এটা হচ্ছে কি? কার্ডিও পালমোনারি ব্যারোরিসেপ্টর। নাম কি? কার্ডিও পালমোনারি ব্যারোরিসেপ্টর।
এখন এটা কোনটা কোনটা কিভাবে কাজ করে, এটা কাজ করে রক্ত সংবহনতন্ত্র, হৃদযন্ত্র, দুই জায়গাতেই। এখন আমরা একটু দেখবো যে এটা কোনটা কিভাবে কাজ করে। দেখো, রক্তচাপ মনে করো কমে গেছে, রক্তচাপ বা ব্লাড প্রেশার, মনে করো ব্লাড প্রেশার একজনের কমে গেছে, একটা রোগীর না, একটা নর্মাল মানুষেরই তোমার এই ব্লাড প্রেশার কমে গেছে। তো তখন তোমার দেহের যে ব্যারো রিসেপ্টর আছে না, রিসেপ্টর মানে কি, যে যে গ্রহণ করে রিসেপ্টর, সে উদ্দীপিত হবে, সে কি হবে, উত্তেজিত হবে, উদ্দীপিত হবে, উদ্দীপিত হয়েছে। এখন সে কি করবে, যে আমাদের বললাম কি দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যাওরিক আর্চ, একটা হচ্ছে ক্যারোটিক সাইনাস, এই দুটো সিগন্যাল পাঠাবে। এই দুটো আর কি করবে, মস্তিষ্কের মধ্যে সিগন্যাল পাঠাবে। কোথায় পাঠাবে, মস্তিষ্কের মধ্যে কি পাঠাবে, সিগন্যাল পাঠাবে। ঠিক আছে। আচ্ছা, মস্তিষ্কের কোথায় পাঠাবে, মেরুল অগলঙ্গটায় পাঠাবে। আর এই মেরুল অবলঙ্গটা কি করবে, হৃৎপিণ্ডকে বলবে যে তুমি বেশি বেশি হৃদস্পন্দন করো, তুমি কি করো, বেশি বেশি হৃদস্পন্দন করো। আর কি বলবে, যে তুমি জোরে জোরে মারো, মানে জোরে জোরে পাম্প করো, হৃদস্পন্দন করো। তো এখন যদি হৃৎপিণ্ড বেশি বেশি হৃদস্পন্দন করে, তাহলে কি হবে বলতো, তাহলে কিন্তু রক্ত বেশি বেশি বের হবে। আর যদি রক্ত বেশি বেশি বের হয়, মনে করো এটা একটা রক্তনালী, এখানে রক্ত আগে ছিল এরকম 1 2 3 4টা রক্ত ছিল, আর এখন বেশি বেশি পাম্প করার ফলে রক্ত হয়ে গেছে 1 2 3 4 5টা। তাহলে কিন্তু প্রেশার কি হয়ে যাবে, আগের মধ্যে থাকবে নাকি প্রেশার বেড়ে যাবে, প্রেশার কিন্তু আগের থেকে অনেক বেড়ে যাবে। ঠিক আছে, এই দেখো প্রেশার বেড়ে গেছে। সেম ভাবে আমাদের রক্তনালী যখন এরকম ছিল, মনে করো এখান দিয়ে 3টে রক্ত যাচ্ছে, তো রক্তনালী তুমি আরো চাপাইয়া দিলা, চিকন করে দিলা, তাহলে এখানে 3টে রক্ত যদি যায়, তাহলে কিন্তু প্রেশার কি হয়ে যাবে, প্রেশার কিন্তু বেড়ে যাচ্ছে, কারণ আমাদের এখানে কি কম জায়গায় বেশি লোক আছে, আর এখানে বেশি জায়গায় কম লোক। ওকে, তাহলে আমরা কিভাবে প্রেশার বাড়াইতে পারি, একটা হচ্ছে হৃদস্পন্দন জোরে করতে পারি, একটা কি করতে পারি, সংকোচন শক্তি বাড়াইতে পারি। আর আমরা রক্তনালীর ক্ষেত্রে কি চেঞ্জ করতে পারি, সংকোচন। ঠিক আছে, এটা কি করতে পারি, সংকোচন করতে পারি। এখন রক্তনালী যদি সংকোচন করি, তাহলে আমাদের প্রেশারটা কিন্তু কি হয়ে যাবে, বেড়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আর কি রক্তচাপ কেমন নিয়ন্ত্রণ করতেছে এটা আর কি। এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে নাও তো এটা। ওকে, এখন দেখো সেম ভাবে আমাদের নিম্নচাপ ব্যাড রিসেপ্টর কাজ করে, কিন্তু এটা কাজ করে হচ্ছে তোমার কি কি পয়েন্টে কাজ করে আমি দেখাই। প্রথম হচ্ছে তোমার এই যে রিসেপ্টর গুলো আছে না, এগুলা উদ্দীপিত হয়, এগুলা কি করে, উদ্দীপিত হয়। উদ্দীপিত হওয়ার পর এগুলা কি করে, হাইপোথ্যালামাসে বার্তা পাঠায়। কাকে বার্তা পাঠায়, হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস কি করে, পিটুইটারি গ্রন্থিকে বার্তা পাঠায়। কাকে, পিটুইটারি গ্রন্থি। তাহলে প্রথমে হাইপোথ্যালামাসে বার্তা যাচ্ছে, তারপর কোথায় যাচ্ছে, পিটুইটারি গ্রন্থিতে যাচ্ছে। এখন পিটুইটারি গ্রন্থি কি করতেছে, পানি পুনঃশোষণ বাড়াচ্ছে, পানির পুনঃশোষণ বাড়াচ্ছে। এখন যদি পানির পুনঃশোষণ বাড়ে, তখন কি হবে, রক্তের আয়তন বাড়বে। আর রক্তের আয়তন বাড়া মানে কি, রক্তচাপ বাড়া। এই পয়েন্টগুলো লিখলে হবে। এডিএইচ, হ্যাঁ, এখানে কি হয়, এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন। দেখো ভ্যাসো মানে কি, ভ্যাসো মানে হচ্ছে রক্তবাহিকা, আর প্রেসিন মানে প্রেস করা। ঠিক আছে, ভ্যাসোপ্রেসিন মানে কি, রক্তবাহিকা চিকন করে দেওয়া। ওকে, আচ্ছা, রক্তচাপ বাড়াচ্ছে আর কি। হ্যাঁ, কালকে এই চ্যাপ্টারের উপর এক্সাম হবে। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের সংবহন আছে, সিস্টেমিক, পালমোনারি, পোর্টাল, করোনারি। আমরা এই 4টা সংবহন তথ্য কিন্তু কি মোটামুটি পড়ে ফেলছি। ওকে, এখানে লাগবে যে 30 সেকেন্ড থেকে 25 থেকে 30 সেকেন্ড লাগে। আর কোথা থেকে শুরু হয়, কোথা থেকে শেষ হয়, এটা লাগবে। হ্যাঁ, আচ্ছা। এই পালমোনারিটা কোথা থেকে শুরু হয়, কোথা থেকে শেষ হয়, এগুলো কিন্তু আমরা রক্ত সংবহন তন্ত্রের মাধ্যমে দেখাইছি। ওকে, আচ্ছা, বাকিগুলো তোমাদের সিলেবাসে নাই, শর্ট সিলেবাস। এখন বিভিন্ন প্রকার রোগ, হৃদরোগ, বিভিন্ন প্রকার হৃদরোগ। দেখো হৃদরোগের অপর নাম হচ্ছে ইসকেমিয়া। হৃদরোগের অপর নাম কি, ইসকেমিয়া। তোমাদের ডাইরেক্ট আমি 3টা রোগ সম্পর্কে একদম ডিটেলস পড়াই দিচ্ছি। ধরো হৃদরোগ, টোটাল আমরা কি কি হৃদরোগ করবো দেখো। একটা হচ্ছে, আচ্ছা সবাই একটু এখন ভালো করে শোনো, আমরা হৃদরোগ ওয়ান শট একবারে পড়ে ফেলবো। একটা নাম হচ্ছে অ্যানজাইনা, একটা নাম হচ্ছে অ্যানজাইনা, একটা নাম হচ্ছে হার্ট, সরি হার্ট, হার্ট লিখলাম কেন, হার্ট অ্যাটাক, একটা নাম হচ্ছে হার্ট ফেলর, একটা হচ্ছে স্ট্রোক। দেখো এই 3টা হচ্ছে হৃৎপিণ্ডের রোগ। এই 3টা কিসের রোগ, হৃৎপিণ্ডের রোগ। আর এটা কিসের রোগ, মাথার, মাথার একবার। স্ট্রোক কিন্তু মাথায় হয়, স্ট্রোক কোথায় হয়, মাথায় হয়। আর এই 3টা রোগ কোথায় হয়, হৃৎপিণ্ডে হয়।
এখন কোনটা কি তোমরা একটু দেখো, দেখো অ্যানজাইনা মানে হচ্ছে এটা হার্ট, রক্ত বেরোচ্ছে ওটা। মনে করো অ্যানজাইনা মানে অপর্যাপ্ত, এটা ক নম্বরে আসবে কোশ্চেন, অ্যানজাইনা কি? অপর্যাপ্ত অক্সিজেন। অ্যানজাইনা মানে কি? অপর্যাপ্ত অক্সিজেন। আর হার্ট অ্যাটাক মানে বন্ধ, অক্সিজেন কি বন্ধ, হার্ট অ্যাটাক মানে অক্সিজেন বন্ধ। আর হার্ট ফেলার মানে ফেল। এখন কোনটা কি একটু দেখো, যখন হৃৎপিণ্ডে যখন হৃৎপিণ্ডে যে ধমনী আছে, করোনারি ধমনী, এই ধমনীর মাধ্যমে যখন হৃৎপিণ্ডে অক্সিজেন যুক্ত রক্ত, হৃৎপিণ্ডে যখন অক্সিজেন যুক্ত রক্ত অপর্যাপ্ত যাবে, মানে অল্প অল্প অক্সিজেন যুক্ত রক্ত যাবে, তখন তার নাম হচ্ছে অ্যানজাইনা। যখন হৃৎপিণ্ডে অপর্যাপ্ত অক্সিজেন যুক্ত রক্ত যাবে তখন তার নাম হচ্ছে অ্যানজাইনা। আর যখন এই যে হৃৎপিণ্ডের যে ধমনী, তার নাম কি বলতো? হৃৎপিণ্ডের ধমনী মানে যে ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ডে রক্ত সংবহন হয়, তার নাম হচ্ছে করোনারি ধমনী। যখন করোনারি ধমনীতে অপর্যাপ্ত অক্সিজেন যাবে তখন তার নাম হচ্ছে কি? অ্যানজাইনা। আর যখন একদম অক্সিজেন যাওয়া বন্ধ হয়ে যাবে, যখন একদম অক্সিজেন যাওয়া বন্ধ হয়ে যাবে, তখন এই যে হৃৎপেশি আছে না, হৃৎপেশি, এগুলা কিন্তু কি হবে? পর্যাপ্ত অক্সিজেনের অভাবে বা একদম অক্সিজেন নাই, আমার তো এখানে কি অক্সিজেন বন্ধ হয়ে গেছে, অক্সিজেন বন্ধ হয়ে গেছে না? এখন অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় তখন হৃৎপেশিগুলো কি হয়ে যাবে? মারা যাবে। আর এই হৃৎপেশিগুলো যখন মারা যাবে তখন তোমার কি হবে না, তখন তোমার হৃৎপেশিগুলো সংকোচন প্রসারণ করতে পারবে না, আর তখন তার রোগের নাম হয়ে যাবে কি? হার্ট অ্যাটাক। আর হার্ট ফেলিয়ার মানে কি? মনে করো তোমার দেহে রক্ত দরকার 6 লিটার, তোমার হৃৎপিণ্ড পাম্প করতে পারতেছে 5 লিটার, তোমার দেহে 1 লিটার রক্ত শর্ট হচ্ছে, মানে 6 লিটার দরকার তোমার দেহের রক্ত, তোমার হৃৎপিণ্ড পাম্প করতেছে 5 লিটার। এই যে 6 লিটার দরকার, 5 লিটার পাম্প করতেছে, 1 লিটার পারতেছে না, এর নাম কি? এর নাম হচ্ছে ফেলর। কি ফেলর? হার্ট ফেলর। আর স্ট্রোক হচ্ছে যখন মস্তিষ্কে যখন রক্তটা জমাট বাঁধতেছে, তার নাম কি? স্ট্রোক। রক্ত জমাট। ওকে, আচ্ছা আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাই জিনিসটা, দেখো এরকম। তাহলে এখান থেকে মনে করো যে এখানে মনে করো ধমনী, হ্যাঁ এটা আমাদের করোনারি ধমনী, এটা হচ্ছে করোনারি ধমনী, দেই করোনারি ধমনী, নাম কি? করোনারি ধমনী। তাহলে এখানে অক্সিজেন যুক্ত রক্ত যাবে, কিন্তু এখানে যদি চর্বি, মনে করো চর্বি জমছে, এখানে এখানে কি জমছে? চর্বি জমছে, বেশি বেশি ফাস্ট ফুড যারা খায় তাদের এখানে কি জমছে? চর্বি জমছে। তাহলে এখান থেকে অক্সিজেন যুক্ত যে রক্তটা, এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে যেতে পারবে না, বাধা পাবে, এর নাম হচ্ছে অ্যানজাইনা। এর নাম কি? অ্যানজাইনা। আর যখন এটা একদম বন্ধ হয়ে যাবে, যখন এটা একদম বন্ধ হয়ে যাবে, কর্নের আর্টারি যখন একদম বন্ধ হয়ে যাবে, তখন এখান দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত যাইতে পারবে না, একদম বন্ধ হয়ে গেছে, তখন তার নাম হচ্ছে হার্ট অ্যাটাক। এটা মেডিকেল নাম হচ্ছে এমআই বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ওকে, এমআই। ওকে, এটা তোমাদের ক নম্বরে আসে, এমআই কি ক নম্বরে আসে, খ নম্বরে আসে। তাহলে যখন হৃৎপেশি মারা যাচ্ছে অক্সিজেনের অভাবে, অক্সিজেন বন্ধ হয়ে গেছে, তখন তার নাম হচ্ছে হার্ট অ্যাটাক। ওকে, এখানে যে এনজাইনার সংজ্ঞা লাগবে, দেখো এনজাইনা কি? ক নম্বর, হ্যাঁ। হার্ট অ্যাটাক কি? খ নম্বর। যখন হৃৎপেশি কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায় বা মরে যায়, তখন কি হয়? এই পরিস্থিতি সৃষ্টি হয়। ঠিক আছে, যখন লুমেন, মনে করো একটা ধমনী আছে, এই ধমনীতে যখন চর্বি জমে একদম বন্ধ হয়ে যাবে, তখন এখান থেকে কি হবে না, কোনো রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত যাইতে পারবে না, তখন কি হবে? হার্ট অ্যাটাক হবে, একদম ফুল বন্ধ হয়ে গেলে। আর অল্প অল্প বন্ধ হয়ে গেলে তখন কি চেঞ্জ যায় না হচ্ছে। হার্ট অ্যাটাকের লক্ষণ রিডিং দিবা এগুলো একটু, প্রতিরোধ। স্ট্রোক কোথায় হয়? মস্তিষ্কে হয়। যে হার্ট ফেলোর কি? মনে করো দেহের রক্ত দরকার 6 লিটার, তোমার দেহ রক্ত দিচ্ছে 5 লিটার, তাহলে 1 লিটার শর্ট না, এর নাম কি? হার্ট ফেলোর। হৃদরোগের চিকিৎসা,
তোমাদের দুইটা পয়েন্ট লাগবে, একটা হচ্ছে জাস্ট ইসিজি লাগবে, ইসিজি। ইসিজির পুনরূপ হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইসিজির পুনরূপ হচ্ছে কি, ইলেকট্রোকার্ডিওগ্রাম। এটার মাধ্যমে কি করে, হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ যাচাই করে। ওকে, এটা লাগবে, প্রাথমিক রোগ নির্ণয় করে। তাহলে পরীক্ষা যদি আসে যে প্রাথমিক রোগ নির্ণয় করে কোনটা দ্বারা, ইসিজি দ্বারা, তাহলে ডাক্তাররা যখন হাসপাতালে আসে কোন একটা পেশেন্ট হৃৎপিণ্ডের ব্যথা নিয়ে, তখন মানে হৃৎপিণ্ডের কোনো প্রবলেম নিয়ে, তখন প্রথমে যে টেস্টটা দেয় তার নাম হচ্ছে কি, ইসিজি। একে বলা হয় প্রাথমিক টেস্ট। ওকে, এটা আমাদের এইচএসসি তে আসছিল, এইচএসসি 18 সালে আসছিল। ঠিক আছে, এইচএসসি 18তে আসছিল যে প্রাথমিক রোগ নির্ণয় কোনটা ইউজ করা হচ্ছে, ইসিজি। এটা আমরা পড়ছি যে কোথায় থাকে, এগুলো পড়ছি আমরা। হ্যাঁ, এখানে আবার দিছে, ডাবলিং দিছে। এটা লাগবে যে অ্যারিথ্রোমিয়া কি, ক নম্বরে আসতে পারে অথবা এমসিকিউ আসতে পারে। অনিয়মিত হৃদস্পন্দন হলে তাকে বলা হয় অ্যারিথেমিয়া। আচ্ছা, এখন যান্ত্রিক ব্যাটারির গঠন। দেখো এর কি কি থাকে, একটা থাকে হচ্ছে লিথিয়াম ব্যাটারি, একটা থাকে কম্পিউটারাইজড জেনারেটর, একটা থাকে সেন্সর যুক্ত তার। এর মধ্যে এর নাম কি দেখো, এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি, নট লিথিয়াম আয়ন। দেখো একটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, একটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি। তো লিথিয়াম ব্যাটারি না যেটা, এটা হচ্ছে হার্টে ইউজ করা হয়। এটা কোথায় ইউজ করা হয়, হার্টে। আর লিথিয়াম আয়ন ব্যাটারি কোথায় ইউজ করা হয় বলতো, ল্যাপটপ, কম্পিউটার, এগুলোতে, ল্যাপটপ, মোবাইল, এগুলোতে ইউজ করা হয় কি লিথিয়াম আয়ন। আর লিথিয়াম ব্যাটারি কোথায় ইউজ করা হয়, হার্টে ইউজ করা হয়। এর মেয়াদকাল 5 থেকে 10 বছর এটা দিছে। ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট, ওপেন মানে কি, খোলা, মানে হার্ট একদম খুলে সার্জারি করা হয়, এর নাম হচ্ছে ওপেন হার্ট সার্জারি। 3 প্রকার, একটা হচ্ছে অন পাম্প, একটা হচ্ছে অফ পাম্প বা বিটিং হার্ট, একটা হচ্ছে রোবট সহযোগী সার্জারি। ওকে, পরীক্ষা আসলে মেডিকেলে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট আসছিল যে কার্ডিও পালমোনারি বাইপাস, এটা ইউজ করা হয় কোন সার্জারিতে, অ্যান্সার হচ্ছে কি, অন পাম্প সার্জারি, টুইস্টার। এখানে দেখো সেম জিনিস, যে অস্থির এনজাইনা কখন হচ্ছে, যখন আমাদের যে একটা ধমনী, এটা যখন একদম 90 থেকে 99% বন্ধ হয়ে যাচ্ছে, এরকম বন্ধ হয়ে যাচ্ছে, তখন তার নাম হচ্ছে অস্থির এনজাইনা। আর যখন এটা 50 থেকে 70% বন্ধ হচ্ছে, তার নাম হচ্ছে নর্মাল এনজাইনা। ওকে, মনে করো চিত্র একটু দেখো, মনে করো একজনের এখানে ব্লক হয়ে গেছে, এখানে কি হয়েছে, ব্লক হয়েছে। মনে করো একজন এখানে কি হয়েছে, ব্লক হচ্ছে, ব্লক হয়ে গেছে। তো আমি কি করছি, আমি বাইপাস, বাইপাস মানে কি বুঝো, বাইপাস, বাইপাস মানে বিপরীত, মানে অন্য রাস্তা। বাইপাস মানে হচ্ছে অন্য রাস্তা দেখা। তো আমার যেহেতু এখানের যে ধমনী ছিল, এটা কি হয়েছে, বন্ধ হয়ে গেছে না, মাঝখানে দেখো কালো হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। মানে এখান দিয়ে রক্তটা আসতে পারতেছে না, অক্সিজেনটা আসতে পারতেছে না। ঠিক আছে, তখন কি করবো আমি, এটাকে বাইপাস করবো, মানে এই যে বন্ধ হয়ে গেছে না, এই জিনিসটাকে আমি বাইপাস করবো। ঠিক আছে, এর নাম হচ্ছে বাইপাস সার্জারি। ওকে, এটা বাইপাস করছে কেমনে, এই যে পা থেকে একটা শিরা কাটছে, ঠিক আছে, পায়ের একটা অংশ কাটছে, কাইটে হার্টের মধ্যে লাগাই দিছে। তখন কি করতেছে, এখানে এখান থেকে রক্তটা ডাইরেক্ট কি করতেছে, এখানে ঢুকতেছে। এই যে হার্ট যে ব্লক হয়ে গেছে না, এই জিনিসটা একদম ব্লক হয়ে গেছে, ঠিক আছে, এখানে ইউজ হচ্ছে না, তাহলে ডাইরেক্ট এখান থেকে রক্তটা এখানে আসতেছে। এর নাম হচ্ছে বাইপাস সার্জারি, মানে বাইপাস করে এখানে রক্তটা নিয়ে আসতেছে। অ্যাঞ্জিওপ্লাস্টি কি, এটা ক নম্বরে আসতে পারে তোমাদের। মনে করো এখানে দেখো রক্তনালী কি হয়ে গেছে, এই চর্বি, এগুলো হচ্ছে নাম কি, চর্বি, এগুলোর নাম হচ্ছে কি, চর্বি, এগুলোর নাম কি, চর্বি, এগুলোর নাম হচ্ছে কি, চর্বি না। তো এই চর্বিগুলা, এই চর্বিগুলা যখন খুব বেশি পরিমাণে জমে গেছে, তখন সেটা কিন্তু আমাদের কি করতেছে, আস্তে আস্তে আমাদের রক্তনালীকে কি করতেছে, আস্তে আস্তে রক্তনালীকে একদম তোমার বন্ধ করে দিচ্ছে। তো তখন কি করে, এখানে একটা বেলুন ঢুকিয়ে দেয়, মনে করো প্রথমে এখানে একটা বেলুন ঢুকিয়ে দেয়, ঠিক আছে, দেখো এখানে একটা স্টেনিং ঢুকে দেয় তার, তারপরে বেলুনটা ফুলে দেয়, ফুলে দেওয়ার ফলে এদিকে কিন্তু কি হয়ে যাচ্ছে, স্পেস হচ্ছে, জায়গা হচ্ছে। তখন আমাদের যে ধমনী আছে না, দেখো এটা আগের মতো কি হয়ে গেছে, আগের মতো স্পেস পাইছে, মানে আগের মতো এখানে প্রশস্ত হয়ে গেছে। আগে কিন্তু আস্তে আস্তে কি হচ্ছিল, আস্তে আস্তে এটা তোমার একদম বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে, আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু এখন কি হয়ে যাচ্ছে, এটা প্রসারণ করতেছে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে তোমার এনজিওপ্লাস্টি। এটা 4 ধরনের আছে, কয় ধরনের, 4 ধরনের। 1977 সালে জার্মান কার্ডিওলজিস্ট, কার্ডিওলজিস্ট কাকে বলা হয়, যে হৃৎপিণ্ডের চিকিৎসা করে, ওকে, প্রয়োগ করেন। 4 ধরনের নাম পড়তে হবে, এটা হচ্ছে বেলুন এনজিওপ্লাস্টি, একটা হচ্ছে লেজার এনজিওপ্লাস্টি, এটা হচ্ছে করোনারি অ্যাথেরেক্টমি, এটা হচ্ছে করোনারি স্টেন্টিং। পরীক্ষা আসতে পারে যে সবচেয়ে স্ট্যান্ডকে হচ্ছে কি একটা প্রসারণযোগ্য কিন্তু ক্ষুদ্র। পরীক্ষা আসতে পারে নিচের কোনটি তোমার এনজিওপ্লাস্টির নাম নয়, ঠিক আছে, এরকম আসতে পারে। তাহলে আমাদের 2 স্টার দাও, 4টা নাম পড়বা। এই কোশ্চেনটা আমি পরীক্ষায় দেই, ঠিক আছে, যে নিচের কোনটি
তোমার হচ্ছে এনজিওপ্লাস্টির নাম নয় বা উদাহরণ নয় আর কি, প্রক্রিয়া নয় আর কি, এরকম। হ্যাঁ, আচ্ছা, এই যে এরকম কি করছে দেখো, প্রথমে এখানে ঢুকাইছে, ঢুকানোর পর বেলুনটা কি করছে, ফুলাই দিছে। ফুলাই দিলে এগুলো কি করছে, সাইডের দিকে সরে গেছে। আমার ধমনীটা কি হয়ে গেছে, প্রশস্ত হয়ে গেছে আগের মতো। মনে করো কারো ধমনী এরকম এরকম হয়ে গেছে, বুঝছো, দুই দিকে কি চর্বি জমছে। এখন চর্বি জমার পরে যদি এটা আমি প্রশস্ত করতে চাই, এখানে একটা বেলুন ঢুকালাম, স্ট্যান্ড ঢুকালাম, ঢুকানোর পরে এখানে বেলুনটা কি করলাম, ফুলাই দিলাম। ফুলাই দিলে আস্তে আস্তে এটা কি করছে, স্পেস দখল করতেছে। এভাবে আমার কি হলো, আমার আর্টারিটা কি হলো, আর্টারিটা একদম সুন্দরভাবে কি হলো, স্পেস মানে পাইলো। একে বলা হচ্ছে তোমার এনজিওপ্লাস্টি। ওকে, স্ট্রোক, স্ট্রোক কোথায় হয় এটা পড়তে হবে। স্ট্রোক কোথায় হয়, স্ট্রোক হচ্ছে মাথায় হয়। স্ট্রোকের সাথে হৃৎপিণ্ডের কোনো সরাসরি সংযোগ নাই। অনেকের ভুল ধারণা যে স্ট্রোক মানে হৃৎপিণ্ড হয়, না, স্ট্রোক কোথায় হয়, মাথায় হয়। ওকে, ওকে, মোটামুটি এই পর্যন্তই আমাদের সৃজনশীল এমসিকিউ। তো তোমাদের আমি কিছু এমসিকিউ ধরি, হ্যাঁ, তোমাদের আমি সৃজনশীল তো পড়াইলাম এতক্ষণ, আমরা মেইন মেইন টপিক গুলো লিখে দেই। ঠিক আছে, সিকিউ এর জন্য মেইন মেইন টপিক লিখে দেই কিছু। একটা হচ্ছে রক্ত তঞ্জন প্রক্রিয়া, তারপরে হার্টের গঠন, হার্টের লম্বচ্ছেদটা সবাই চিত্র আঁকায় গ্রুপে পোস্ট করবা, খুব ইম্পর্টেন্ট। এগুলো মোটামুটি, হ্যাঁ, এটা ওয়ান টু স্টার দাও এরকম, এগুলো আর কি, এগুলো আমাদের গ নাম্বার পড়লে হয়ে যাচ্ছে সিকিউ। আর ক নাম্বার আর খ নাম্বারের জন্য কি কি লাগবে, ক নাম্বার আমরা যেগুলো বলে দিচ্ছি, ঠিক আছে, রক্ত কি, তারপর হচ্ছে তোমার লসিকা কি, তারপর হচ্ছে কি অ্যানজাইনা কি, ঠিক আছে, এগুলো মোটামুটি পড়লে হচ্ছে। ঠিক আছে, ব্যারো রিসেপ্টর কি, এটা লাগবে, ব্যারো রিসেপ্টর, ব্যারো রিসেপ্টরটা লাগবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি তোমাদের কিছু এমসিকিউ ধরি, তোমরা কমেন্ট করবা। হ্যাঁ, আমি তোমাদের কিছু বইয়ে স্ট্রোক নাই, স্ট্রোক মাথায় হয়, জাস্ট এই কথাটা মনে রাখলে তোমাদের কভার হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমাদের আমি কিছু কোশ্চেন ধরি, হ্যাঁ, এটা ধরে আমরা শেষ করে দেবো আজকে পড়াশোনা। প্রথম কোশ্চেন, সবগুলো এইচএসসি এর কোশ্চেন, হ্যাঁ, বোর্ডের কোশ্চেন। বলো তো এস এ নোট কোথায় থাকে, সবাই কমেন্ট করো। সবাই কমেন্ট করো, এস এ নোট কোথায় থাকে। অপশন এ, অপশন বি, অপশন এ হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, অপশন বি হচ্ছে রাইট ভেন্ট্রিকল, অপশন সি হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, অপশন ডি লেফট ভেন্ট্রিকল। সবাই কমেন্ট করে জানাও তো এটা এস এ নোট কোথায় থাকে, সবাই কমেন্ট করে জানাও এস এ নোট কোথায় থাকে। তোমাদের কমেন্ট গুলো পড়ি, বলো তো সবাই এস এ নোট কোথায় থাকে। সবার অ্যান্সার ঠিক হয়েছে, রাইট অ্যাট্রিয়াম, ভেরি গুড। এস এ নোট কোথায় থাকে, রাইট অ্যাট্রিয়াম। সেকেন্ড কোশ্চেন, বলো তো যে রক্তের পিএইচ কত। বলো রক্তের পিএইচ কত, দেখিয়ে পারে এটা।
ঠিক আছে, সবার অ্যান্সার হয়েছে 7.40। এরপরে কোশ্চেন, সবার হয়েছে 7.40। বলো তো, প্রাথমিক হৃদরোগ নির্ণয়ে কোনটা ইউজ করা হচ্ছে? এ হচ্ছে ইসিজি, বি হচ্ছে ইটিটি, বিএনপি। বলে তিনটার মধ্যে কোনটা? দেখি সবাই অ্যান্সার দিছো কিনা। ইসিজি, 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 ঠিক আছে, সবার অ্যান্সার ঠিক আছে, ইসিজি। ওকে, লাস্ট কোশ্চেন। বলো, রক্ত, ছেড়ে পারবে না, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল এর মাঝে কোন কপাটিকা থাকে? বাইকাসফিড, সবাই বলো, এটা অ্যান্সার বলো। অ্যান্সার বলতে পারবা সবাই? ট্রাইকাসফিড, ঠিক আছে, রাইট। এটা, এটা পরীক্ষা থাকবে, হ্যাঁ এটা। ঠিক আছে। আমেনা খানম পুষ্প, হীরামণি, মিজানুর রহমান অলি, আনে আনিফা আফরিন, রাব্বি হাসান, ঠিক আছে, হৃদয় আহমেদ, সবার অ্যান্সার সঠিক হয়েছে। ওকে, সো মোটামুটি আমাদের এই অধ্যায়ে এই এমসিকিউ গুলা ইম্পর্টেন্ট, যেগুলো পড়ালাম দাগালাম, যেগুলো সিকিউর টপিক বলে দিলাম, এগুলোর মধ্যে ইনশাআল্লাহ তোমাদের সিকিউ এমসিকিউ হয়ে যাবে। আর সবাই অবশ্যই শর্ট সিলেবাসটা দেখে পড়বে একটু। আচ্ছা আমরা, আচ্ছা ভাই আছেন আপনি? হ্যালো। আর হচ্ছে তোমাদের আজকে যে চ্যাপ্টারটা পড়ানো হলো এটার উপর হচ্ছে একটা কন্টেস্ট হবে, হ্যাঁ। এই কন্টেস্টে যারা মানে ভালো পাবা তাদের সার্টিফিকেট হবে, প্রাইজ দেওয়া হবে। দেখি, আর তোমরা সবাই ইমার্জিং স্টাডি অ্যাপটা পারলে হচ্ছে ডাউনলোড করে তোমরা হচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে, ডাউনলোড করে তোমরা অ্যাপ ইউজ করতে পারবে। এটা হচ্ছে ফ্রি প্ল্যাটফর্ম। তোমাদের মেডিকেল প্রিপারেশন, এইচএসসি প্রিপারেশন, সব বিভিন্ন ধরনের বিসিএস এর প্রিপারেশন, অনেক প্রস্তুতি তোমরা এই অ্যাপস থেকে সহজে নিতে পারবা। ভাই আছেন আপনারা, একটু এখন এটা শেষ করে দিতে পারেন। ঠিক আছে, সবাই এটা ইনস্টল করো।